আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। আজকের স্পেশাল এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা প্রত্যেকে জানো আজকে হচ্ছে তোমাদের মেমোরাইজিং পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমাদের সাথে চেষ্টা করব। মেমোরাইজিং পার্ট নিয়ে তোমরা অনেকেই অনেক টেনশনে আছো, তো আর টেনশন করতে হবে না। আসলে টেনশন কখন হয়? যখন তুমি একটা জিনিস জানো না বা একটা জিনিস বুঝতে পারো না, ওই সময়টাই তোমার হচ্ছে বেশি টেনশন লাগে, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও, যেন হচ্ছে সবাই মিলে আমরা ক্লাসটাতে জয়েন হতে পারি। এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানাবা। আচ্ছা, আহ আচ্ছা, সবাই একটু জানাবা সবকিছু সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আসলে ইংরেজি যে মেমোরাইজিং পার্ট গুলো আছে, চিন্তা করলাম তোমরা অনেকেই এটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন আছো। তার একটা কারণ হচ্ছে যে আমরা গ্রামার পয়েন্টটা সবাই মোটামুটি একটু হলেও পারি, বা ওইটা সহজে বোঝা যায় যেহেতু একটা রুলের মধ্যে থাকে। কিন্তু এখন ডিফিকাল্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মেমোরাইজিং পার্ট বা হচ্ছে মুখস্থ পার্ট যেটা আছে, স্পেলিং, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, এই জিনিসগুলো। তো তারপরে তোমাদের সেই চাওয়াটাকেই আমি হচ্ছে ক্লাসের মধ্যে প্রেজেন্ট করার জন্যই চলে আসছি। এবং এই জায়গায় আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা বলবো। তো এখানে আসলে শিখবো কিভাবে একটা বইয়ের মধ্যে অসংখ্য শব্দ থাকে, অসংখ্য প্রশ্ন থাকে। আসলে আমি কোন জায়গা থেকে শিখবো বা কোনটার উপর বেশি ফোকাস দিয়ে পড়বো। এমন অনেক শিক্ষার্থী আছো যে একদম মানে একটা কথা আছে না যে গদবাঁধা পড়াশোনা করা, যেটা কোনো ধরনের সিকোয়েন্স নাই বা কোনো কনসিস্টেন্স পয়েন্টটা নাই। তো আমরা শুধু মুখস্থ করে যাচ্ছি কিন্তু কোনো কাজে আসতেছে না, তখন কিন্তু মন খারাপ হবে। তো মুখস্থ করবা সঠিক ওয়েতে, প্রপার নিয়মে, সেটা আজকের ক্লাসে আমি জিনিসটা দেখার চেষ্টা করব। তো সবাই ক্লাসটা একটু তোমাদের হচ্ছে সবকিছু ক্লিয়ার আছে? আচ্ছা, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবা কষ্ট করে, তোমাদের কাছে এটা একটু আমার চাওয়া থাকবে। যেহেতু ফ্রি ক্লাস এবং সবার জন্য উন্মুক্ত, সবাই একটু ক্লাসে শেয়ার করবা, তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো যেন পরবর্তীতে ক্লাসটা তুমি দেখতে পাও, ঠিক আছে? দেখতে যেন পাও। আচ্ছা, দেখতেই পাচ্ছ আজকে আমরা যেটা পড়ো সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি প্রিভিয়াস এর কোশ্চেন প্লাস কিছু সহজ টেকনিক, তুমি বইতে অসংখ্য, তোমার কাছে বই আছে এটা আমি জানি, এটা তোমার কাছে বই আছে, বাট তুমি কিভাবে পড়বা এই জিনিসটা আসলে জানো না। তুমি হয়তো এখন অনেক মুখস্থ করো প্রত্যেকটা ওয়ার্ড। ধরো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের টু, ফর, অফ, ইন, আফটার, বিফোর, বিহাইন্ড অনেকগুলা আমাদের প্রিপোজিশন আছে, তাদের সাথে শব্দগুলো সংযুক্ত। তো কোনটা পড়তেছো, কোনটা পড়লে আমার কাজে দিবে, এই জিনিসটা তোমাদের কাছে ধোঁয়াশা। ওই জিনিসটাকে আজকে ক্লাসে আমি ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, একটু দ্রুত জয়েন হয়ে যাও। আচ্ছা, সবাই চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো আমরা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা ভাই, মেমোরাইজিং পার্টের জন্য কোন বইটি নিব এবং বাংলার জন্য বলবেন ভোকাবুলারি কোন বইটা প্রয়োজন। আচ্ছা, তারপর একজন মুসাম্মদ আলিফা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাঝখানে একটু অসুস্থতার জন্য তোমাদের ফ্রি লাইভ ক্লাসটা একটু অফ ছিল, আবারও কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকের ক্লাসের মধ্যে একটু বলি প্রথমেই যে আমি কোন বইটা ফলো করবো। আসলে বাজারে অসংখ্য বই আছে, ইংলিশ অসংখ্য বই আছে, সব বই ভালো। তারা হচ্ছে, আমার মূল কথা হচ্ছে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আগে দেখবা। সেটা মেমোরাইজিং পার্টের যে কোনো টপিক হতে পারে, স্পেলিং বলো বা সেনিমেন্টনি বলো, যেটাই হোক। আর একটা কথা হচ্ছে টেক্সট বুক থেকে তুমি পড়তে পারো, কোনো সমস্যা নেই। তুমি যেখান থেকেই পড়ো, বাট পড়তে হবে। সব বই ভালো, সব বইয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা কেউ তো নতুন সিস্টেমে সেখানে লিখতে পারবে না। ধরো হচ্ছে গত 23-24 সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে কি কি প্রশ্নগুলো আসছিল, এটা সকল বইতেই আছে। এটা তো কেউ হচ্ছে পরিবর্তন করতে পারবে না, আমি না তুমি না, কেউ পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে? তো প্রথমেই হচ্ছে তোমার প্রিভিয়াস এর কোশ্চেন গুলো খুব ভালো করে পড়তে হবে, তাহলে ওইখান থেকে তোমার একটা ধারাবাহিকতা চলে আসবে, ঠিক আছে? এইভাবে নিজেকে ওই জায়গাটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, সবাই চলে আসছো, ঠিক আছে? আমরা তাহলে ক্লাসে শুরু করি। দেখো, প্রথমেই তোমাদের সাথে যে জিনিসটা আমি একটু বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন শেখার জন্য, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনটা শেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে আমার একটা খাতা থাকবে, একটা কলম থাকবে এবং যে বইটা থাকবে,
ওই বইটা নিয়ে আমি যত্ন সহকারে যে ওয়ার্ডটা শিখতেছি। ধরো আমি তোমাকে একটা যদি বলি যে এরকম একটা শব্দ আছে, ধরো তোমার এখন একটা শব্দ বের হয়েছে এরকম যে কি বলে কন্ডিউসিভ টু, ধরো কন্ডিউসিভ টু, ধরো এই ওয়ার্ডটাই আছে, কন্ডিউসিভ টু বসছে, এখানে কি বসছে, টু বসছে। অথবা তোমাকে যদি বলা হয় যে কি বলে ব্যারিয়ার টু, যদি বলি আমরা ব্যারিয়ারের পরে টু বসে এরকম। অথবা আমি যদি বলি অবস্টাকল টু, ধরো হচ্ছে কোন একটা প্রিপোজিশন আসছে পরীক্ষার সময়, ঠিক আছে? তো এরকম ধরো সি এর পরে অফ, এরকম একটা প্রিপোজিশন আমি বসাইলাম। আচ্ছা, এই যে সি, কন্ডিউসিভ, ব্যারিয়ার, অবস্টাকল, এগুলোর পরে কিন্তু আমার প্রিপোজিশন গুলো বসতেছে, মানে এখানে অফ বসছে, এগুলোতে টু বসছে। তোমার মুখ্য যে কাজটা থাকবে, টেকনিক যেটা বলতেছি, প্রিভিয়াস এর কোশ্চেনে যদি তোমার হচ্ছে টু থেকে প্রিপোজিশন টু থেকে প্রশ্ন এসে থাকে, তাহলে তুমি চেষ্টা করবা এই টু কোন কোন শব্দের সাথে বসতে পারে, কোন কোন শব্দের সাথে আমার এই টুটা হয়, এগুলো পড়ে ফেলবা। যেমন ধরো হচ্ছে আমি যদি বলি রিমোট, জাস্ট একটু ক্যালকুলেশনটা আমি তোমাকে মিলাচ্ছি। রিমোটের পরে কি বসে? ফ্রম বসে। রিমোটের পরে কি বসে? দূরবর্তী অর্থে বোঝাতে রিমোটের পরে কি বসে? ফ্রম বসে। এখন ধরো এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফর এক্সাম্পল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 24-25 সেশনে এই প্রশ্নটা ধরো আসছিল কোথায় কোথায়। তাহলে আমার এখানে প্রিপোজিশন কি, আমি কোনটাকে সিলেক্ট করব? প্রথম কথা হচ্ছে আমার এটা, আমি তো অনেক শিখে, আমার অনেকগুলা বইতে অনেকগুলো ইনফরমেশন আছে, বাট আমার টু দা পয়েন্টে ইনফরমেশনটা নিতে হবে। এখানে ফ্রম, এই ফ্রম কোন কোন শব্দের সাথে যায় আমি এটাকে সিলেকশন করে ফেলবো। ফ্রম কোন কোন শব্দের সাথে আমার বসে, ডিফারেন্টের পরে ফ্রম বসতে পারে, তারপর হচ্ছে অ্যাবস্ট্যান্ডের পরে ফ্রম বসতে পারে, প্রিভেন্টের পরে ফ্রম বসতে পারে, সিস ফ্রম বসতে পারে, ঠিক আছে? তাহলে ওই ওয়ার্ডগুলো আমি শিখে ফেলবো যে ফ্রমের সাথে কোন কোন শব্দগুলা আমার যায় বা হয়, ওটা আমি শিখে ফেলবো। টু বসছে মানে টু এর সাথে কোন কোন শব্দগুলো আছে এগুলো শিখে ফেলবা। যেমন ধর হচ্ছে ইন আছে, ইন, তো ডাইট, এখানে আমি বললাম ডাইটের পরে আমার ইন বসে। এখন এই ইনটা কোন শব্দের সাথে আমার অ্যাটাচ, কোন শব্দের সাথে যায়, এটা খুঁজে বের করব। এগুলো বইতে আছে, বইতেই পাবা, ওগুলো শিখে ফেলবা। তাহলে আমি যে ধারাবাহিকতা আমি বলতেছি, বইতে হয়তো এরকম আছে, এ এর সিরিয়াল আছে, বি এর সিরিয়াল আছে, সি এর সিরিয়াল আছে, ডি এর সিরিয়াল আছে, এরকম আছে না বইতে? এর সিরিয়ালে এ দিয়ে যত প্রিপোজিশন আছে সবগুলা লেখা আছে, বি দিয়ে যত প্রিপোজিশন আছে সব লেখা আছে, আছে না এরকম? তুমি যে কাজটা করবা, আমার মানে মনস্তান্ত্রিক যে জিনিসটাকে আবার আমি যেভাবে শিখেছি আর কি, যে ধরো আমার প্রিপোজিশন কোনগুলো আছে, যেমন ধরো হচ্ছে অফ আছে, আমার আছে টু আছে, আমার ইন আছে, তারপরে ধরো হচ্ছে আমার ফ্রম আছে, ফ্রম, এই যে প্রিপোজিশন গুলা, এই প্রিপোজিশন গুলা কোন কোন শব্দের সাথে যায় ওগুলা খুঁজে বের করো। ওগুলা খুঁজে বের করে তুমি চাইলে একটা নোট খাতা বানাও। তোমার কাছে বই আছে, ঠিক আছে, মানলাম বই আছে, কিন্তু বইয়ের মধ্যে সবগুলো এইভাবে দেওয়া নেই, আছে আছে এরকম সিরিয়াল এ বি সি টি এরকম, ঠিক না? তো তুমি যে কাজটা করবা, অবের সাথে কোন কোন শব্দগুলো যায় এক সিরিয়ালে লিখো। আমি প্রিভিয়াস এর কোশ্চেন এখানে পড়াবো, আমি জাস্ট তোমার সাথে একটু কথা বলে নিচ্ছি আর কি, ঠিক আছে? বিষয়টাকে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। অফ, টু, ইন, ফ্রম কোন কোন শব্দের সাথে যায় এগুলো সিরিয়ালি লিখে ফেলবা, তোমার খাতার মধ্যে নোট করবা, ঠিক আছে? আমি এটা করেছি, আমি এডমিশনের সময় আমি এই কাজটা করছি, নয়তো আমার এগুলো কমন কখনোই পড়তো না। তো ইন ধরো হচ্ছে আসবে, যে কোনো একটা পাবাই, যদি প্রিপারেশন থেকে প্রশ্ন আসে, এই যে ইন, অফ, ফ্রম, এগুলো বাইরে থেকে তো প্রশ্ন আসে না, আসে বলো, ঘুরে ফিরে ওগুলোই তো আসে। তাহলে আমাকে কি শিখতে হচ্ছে বলতো? আমাকে এ বি সি টি না শিখে আমি এই শব্দগুলো শিখি, ফ্রম কোন কোন শব্দের সাথে আছে, বা এই ফ্রম শব্দের সাথে সাথে কি কি শব্দ সামঞ্জস্যপূর্ণ, ইন কোথায় কোথায় বসতে পারে, টু কোন কোন শব্দের সাথে বসে, এগুলো শিখলেই তোমার মূলত হচ্ছে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? জিনিসটা একদম কি ক্লিয়ার হয়ে যায়। বোঝা গেল জিনিসটা? বুঝছো? আমাকে একটু কষ্ট করে বলো, এই জিনিসটা সবাই বুঝছো? এই জিনিসটা সবাই বুঝছো কিনা একটু বলো। আমি যে জিনিসটা তোমাকে বুঝাইলাম, প্রথম প্রাসঙ্গিক যে কথাটা, সেটা হচ্ছে আমার এই প্রিপোজিশন গুলা কোন কোন শব্দের সাথে গিয়ে অর্থ বহন করছে বা কোন কোন শব্দের সাথে বসে, এটা আমাকে আগে কি করতে হবে, নিশ্চিত করতে হবে। তাহলে তুমি প্রিপোজিশনে 100% পাবা। যেখান থেকে প্রশ্ন আসুক, তুমি যেখানে ভর্তি পরীক্ষা দাও, তুমি যেখানে দাও, যত কম্পিটিটিভ এক্সাম আছে, যে কোনো ভর্তি পরীক্ষায়, চাকরি পরীক্ষা, যে কোনো জায়গায় তুমি পারবা। তোমার আগে সিলেকশন জিনিসটা নিয়ে আসতে হবে, যে আমার সিলেকশনের মধ্যে আমি হচ্ছে প্রিপোজিশন যেগুলো আছে ওগুলো আমি সিলেকশন করবো, অর্থাৎ ইন কোথায় কোথায় বসতে পারে এগুলো নিয়ে যত ওয়ার্ড আছে আমি শিখে ফেলবো। তোমার কিন্তু একটা ধারাবাহিকতা চলে আসবে। ধর হচ্ছে অফ দিয়ে কি কি শব্দগুলো হচ্ছে, মানে কোন কোন প্রিপোজিশন গুলো আসতেছে, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি ধর হচ্ছে এখানে বললাম ফ্রম দিয়ে কোন কোন শব্দগুলা আমার হচ্ছে, আমি এগুলো নিচের মতো করে স্লাইড আকারে আমি আমার খাতার মধ্যে লিখে ফেলবো, দেখবা ওই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে, তাহলে তুমি সিলেকশন হয়ে গেল। কিন্তু আমি যদি বইয়ের মধ্যে এ সিরিয়ালে কি কি আছে পড়তেছি, বি সিরিয়ালে কি কি আছে পড়তেছি, তাহলে কিন্তু ঝামেলা, ঠিক আছে? ওই যে মানে শব্দগুলো আর কি, কথা কি বুঝছো?
এই জিনিসটা সবাই বুঝছো কিনা একটু কষ্ট করে বলো, আমি প্রশ্নে চলে যাব, কোশ্চেনে চলে যাব, একটু বলো কষ্ট করে যে এই জিনিসটা সবাই 100% ক্লিয়ার কি না, এই জিনিসটা সবাই 100% ক্লিয়ার কিনা। আচ্ছা, ওকে, সবাই বলছো ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে আমরা তাহলে পরবর্তী স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, পরবর্তী স্লাইডে যাচ্ছে। ওকে ফাইন, চলো আমরা পরবর্তী স্লাইডে তাহলে এখন দেখি। এখন দেখো, এখন আমি তোমাকে প্রথম স্লাইডের মধ্যে কিছু শব্দ শিখাবো, যেগুলোর পরে এখান থেকে একটা প্রশ্ন আসে, এখান থেকে একটা প্রশ্ন পাবা। টপিক কোন জায়গা থেকে আসতে পারে সেটা আমি তোমাকে একটু বলে দিচ্ছি, টপিকটা কোন জায়গা থেকে আসতে পারে সেটাও বলে দিচ্ছি। দেখো, এই যে একটা স্লাইড দেখতে পাচ্ছ না, মানে বলা হচ্ছে নিচের শব্দগুলোর পর সাধারণত প্রিপোজিশন বসে না, মানে প্রিপোজিশনটা বসে না। এই টপিকটা মানে এই শব্দগুলো দিয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে? নাম্বার 1 হচ্ছে কারেকশন। এই কারেকশন যে টপিক আছে এখান থেকে আমার এই প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এরকম একটা প্রশ্ন আসতে পারে। এখান থেকে ধর হচ্ছে পিন পয়েন্ট এরর একটা টপিক আছে, সেখানেও আমার এই স্লাইড থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, পিন পয়েন্ট এরর, ঠিক আছে? পিন পয়েন্ট এরর অথবা কারেকশন সকল ইউনিটের জন্য, এখানে স্পেসিফিক না যে বি ইউনিটের জন্য পড়াচ্ছি, সি ইউনিটের জন্য পড়াচ্ছি বা ডি ইউনিটের জন্য পড়াচ্ছি, এরকমটা না। সকল ইউনিট আমাদের ছবিতে বা যে কোনো জায়গায় পরীক্ষা দিবা যারা ইংলিশ সাবজেক্টে, মূলত আমার এটা লাগবে। দেখো, এখানে অ্যাটাক, এটার পরে কোনো প্রিপোজিশন বসবে না। যদি কখনো দেখো অ্যাটাকের পরে ধর হচ্ছে টু আছে, অ্যাটাকের পরে ধর হচ্ছে ফর আছে, ঠিক আছে, তাহলে দেখবা সেটা ভুল আছে। সেটা কি আছে? ভুল। তার মানে সাধারণত এই শব্দগুলোর পরে, আমার ট্রানজিটিভ যে শব্দগুলা, এগুলোর পরে কোনো প্রিপোজিশন বসে না। একটু সুন্দর করে তোমরা খাতায় লিখতে হবে, হ্যাঁ, একটু কষ্ট করতে হবে। তোমরা সাংবাদিক হয়ে যাও এখন, মানে যা যা কথা বলতেছি সেটা নোট করে ফেলবা, হুটহাট করে লেখা ভালো হইতে হবে না, ঠিক আছে? এখানে লেখা ভালো হইতে হবে না এমনটা না, লেখা পরিষ্কার হইতে হবে, সুন্দর হইতে হবে এমনটা না। তুমি সাংবাদিক হয়ে যাবে এখন, আমি যা যা কথা বলবো টু দা পয়েন্টে লিখে ফেলবা, যা যা বলতেছি, যা যা এখানে স্লাইডে আছে লিখে ফেলবা, হুটহাট করে লিখে ফেলবা, ঠিক আছে? তাহলে এখানে দেখো, অ্যাটাকের পরে কোনো প্রিপোজিশনে বসাবা না। অ্যাসেন্ট, আনসার, অ্যানাউন্স, এই দিয়ে কি কি আসতেছে? এই দিয়ে চারটা আসতেছে। এই ট্রানজিটিভ ভার্বগুলোর পরে আমার হচ্ছে কোনো প্রিপোজিশন বসতে পারবে না, ঠিক আছে? যখন কোশ্চেন সলভ করবো নিজের চোখে দেখতে পারবা। তারপর হচ্ছে কনসার্ন, কনফিউজ, কন্ট্রাডিক্ট, এগুলোর পরে কোনো প্রিপোজিশনটা বসাবা না। তারপর ডিসকাস এবং ডেসক্রাইব, ঠিক আছে? তারপর মিট, রিকোয়েস্ট, অর্ডার, রিচ, রেসেম্বল, ভায়োলেট, তারপর হচ্ছে এটা রিজাইন হবে, হ্যাঁ, এরকম রিজাইন। তারপর হচ্ছে এখানে আস্ক, ইনভেস্টিগেট, রিকমেন্ড, এন্টার, তারপর হচ্ছে লাভ। তোমার এখন একটা প্রশ্ন হতে পারে, ভাই এটা কি বলতেছেন, ভুলভাল কথা বলতেছেন নাকি? এন্টারের পরে তো আমার ইন্টু বসে, এন্টারের পরে কি বসে? ইন্টু বসে। আপনি বলতেছেন এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসবে না, এটা কি ধরনের কথাবার্তা হলে? মজা করতেছেন? না, মজা করতেছি না, একটু মনোযোগ সহকারে বুঝো, তাহলে বুঝতে পারবা। এন্টারের পরে মূলত কোনো প্রিপোজিশন বসে না, কিন্তু এন্টারের পরে ইন্টু বসে। কখন বসতে পারে? ইন্টু বসে যখন ওই বাক্যটা দ্বারা কোন একটা চুক্তি বোঝায়। ধরো এন্টার পরে কোন একটা বাক্যে ইন্টু বসছে, তার মানে ওই বাক্যের মধ্যে চুক্তি করা অর্থ বোঝাতে একটা মিনিং আছে, চুক্তি করা অর্থ। এবং ওই বাক্যের মধ্যে অবশ্যই তুমি একটা কি পাবা? এগ্রিমেন্ট শব্দ পাবা। কি পাবা? এগ্রিমেন্ট শব্দ যদি থাকে এবং ওই জায়গায় যদি এন্টারের পরে তোমার কোনো প্রিপোজিশন বসাইতে বলে, তুমি সুন্দর মতন ইন্টুটা বসাবা, ইন্টু, তাহলেই শেষ, ঠিক আছে? কিন্তু এমনিতে নরমালি আমার এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসে না। এই স্লাইডের মধ্যে যে শব্দগুলা খুব অনেক পরীক্ষা আসছে, অনেকগুলা পরীক্ষা আসছে, আমি এগুলা হচ্ছে অনেক খোঁজাখুঁজি করে, প্লাস হচ্ছে আমি প্রিভিয়াস এর কোশ্চেন দেখে সবগুলা মিলে আমি কিন্তু এই শব্দগুলা দিছি, ঠিক আছে? একটু কষ্ট করে লিখে ফেলো তাহলে। অ্যাটাক, তারপর হচ্ছে অ্যাসেন্ট, আনসার, অ্যানাউন্স, কনসার্ন, কনফিউজ, কন্ট্রাডিক্ট, ডিসকাস, ডেসক্রাইব, মিট, রিকোয়েস্ট, অর্ডার, রিচ, রেসেম্বল, ভায়োলেট, রিজাইন, আস্ক, ইনভেস্টিগেট, রিকমেন্ড এন্ড এন্টার, ঠিক আছে? একটু সবাই লিখো, ডান লিখবা, লেখার পরে একটু কষ্ট করে ডান লিখবা, লেখার পরে একটু কষ্ট করে ডান লিখবা, লেখার পরে একটু কষ্ট করে ডান লিখবা। আচ্ছা, আমি এটা শেষ করে দিই, এটা শেষ করে দিলে মনে হয় ভালো হবে। আচ্ছা, এখন ঠিক আছে, দেখা যাচ্ছে এখন না? এখন ঠিক আছে। হ্যাঁ, চুক্তি বা আলোচনা করে অর্থে এন্টার ইন্টু বসে, ঠিক আছে? ডান, সুক্তা বলছে ডান, তারপর হচ্ছে অর্দ্রিতা বলছে ডান, থ্যাংক ইউ। তারপর হচ্ছে স্নিগ্ধা ডান, থ্যাংক ইউ। ইসমা আক্তার, সাদিয়া, তামজিলা, তামজিদ, তামিম,
ওকে, থ্যাংক ইউ রাকিব রহমান, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই যে যেগুলা দিচ্ছি আমি বললাম যে সাংবাদিক হয়ে যাও, এখন যা বলতেছি লিখবা আর কি, ঠিক আছে? ডান, থ্যাংক ইউ। চলো আমরা আরেকটা শিখবো, যে সকল শব্দের পরে প্রিপোজিশন অফ বসে। এখন দেখবা তুমি প্রিভিয়াস এর কোশ্চেন ঘাটাঘাটি করে দেখবা যে সবচেয়ে বেশি যেটা আসছে প্রিপোজিশন সবথেকে বেশি যেখানে আসছে, হয় ফ্রম থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, হয় বাই থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, হয়তো বা টু থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, নয়তো হচ্ছে ফর থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে আসছে অথবা হচ্ছে এখানে ফ্রম লিখছি, ফ্রম, বাই, টু, ফর, এগুলো থেকে সবচেয়ে বেশি আসছে। সবচেয়ে বেশি প্রশ্ন আমার এই ফ্রম, বাই, টু, ফর এগুলো থেকে বেশি আসছে। পাশাপাশি ভাবে আমরা ইনটাকে নিতে পারি। তাহলে আমাদের মানে মুখ্য ভূমিকা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা গদবাদা পড়াশোনা করব না, আমরা স্মার্টলি পড়াশোনা করব, বুঝে বুঝে পড়াশোনা করব, যেখান থেকে প্রশ্নগুলো আসছে এটা আগে খুঁজে বের করব, তারপরে প্রপারলি রুটিন অনুযায়ী কনসিস্টেন্স অনুযায়ী আমি পড়বো। তাহলে তুমি অসংখ্য লেভেলের মানে অসম্ভব লেভেলে তুমি একটা উন্নতি করতে পারবা, ঠিক আছে? যেমন যে ফ্রম দিয়ে কি কি শব্দ হয়, অফ দিয়ে কি কি শব্দ হয়, টু দিয়ে কি কি শব্দ হয়, ফর দিয়ে কি কি শব্দ হয়, এগুলো শিখে ফেলবা। যেমন আজকে তোমাকে এই স্লাইডের মধ্যে অফ দিয়ে কিছু শব্দ শেখাবো, যেগুলোর পরে অফ বসে এবং বারবার পরীক্ষা আসছে, বারবার সবচেয়ে বেশি বার আসছে। দেখো এই যে ডিবোটেড অফ, হয়তো বা ডিবোটেডটা এমন টানা যে দুইবার আসছে, অসংখ্যবার আসছে। এটা শুধু অ্যাডমিশন না, সব জায়গাতেই। তার মানে হচ্ছে যে বিরিট অফ, বোস্ট অফ, ব্লাইন্ড অফ। তাহলে বি দিয়ে আমি দেখতে পাচ্ছি, বি দিয়ে তিনটা আছে এখানে, বিরিট অফ, বোস্ট অফ এন্ড হচ্ছে ব্লাইন্ড অফ। তাহলে পরীক্ষার সময় যখন তোমার এখানে ব্লাইন্ড থাকবে, ধরো হচ্ছে ব্লাইন্ড আছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্লিকেশন করতে বলছে বা এখানে অ্যাপ্লাই করতে বলছে, তখন তুমি কি কাজটা করবা? অফ প্রিপোজিশনটা বসাবা, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তারপর ধরো ড্যাসপায়ার আছে, একটা শব্দ আছে ড্যাসপায়ার, কখনো শুনোই নাই, কিন্তু হচ্ছে তুমি যদি এটা জানা থাকে যে আমি তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সময় ড্যাসপায়ার পরে অফ বসানো শিখেছিলাম, তাহলে কিন্তু অনায়াসে তুমি আনসারটা করতে পারতেছো, ঠিক আছে? এইভাবে করেই পড়বা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। জাস্ট তুমি এই ফোকাস গুলা করবা যে কোন কোন শব্দগুলোর পরে, অর্থাৎ অফের সাথে কি কি শব্দগুলো অ্যাটাচ আছে, এটা একসাথে সুন্দর মতন খাতার মধ্যে একটা স্লাইড আকারে লিখে ফেলবা, ঠিক আছে? জেলাস অফ মানে জেলাসের পরে অফ বসে, অবলিভিয়াস এর পরে কি বসে? অফ বসে। আবার রিপেন্টের পরে অফ বসে। এই যে রোপের পরে কি বসতেছে? অফ বসতেছে। দেন হচ্ছে ইগনোরেন্ট বা ইগনোরেন্ট যেটা আমরা বলি, সেখান থেকে ইগনোরেন্টের পরে অফ বসতেছে। ইনক্যাপাবল অফ, ইনক্যাপাবল অফ বসে, এখানে টু বসানো যাবে না, ফর বসানো যাবে না, ইন বসানো যাবে না, ঠিক আছে? অফ বসে। তারপরে দেখো, আচ্ছা সবাই লিখতেছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, নেট তো সব ঠিকঠাক আছে অবশ্যই। আচ্ছা, নেট সব ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাই ইন নিট অফ, কি বলা হচ্ছে? ইন নিট অফ। তাহলে যে ইন নিট অফ, যদি কখনো দেখা হচ্ছে এখানে ইন আছে আবার নিট এটা আছে, তো এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, ওই জায়গায় তুমি অফ বসাবা, তাহলে হয়ে যাবে অ্যাকাস্ট অফ, অ্যাডমিট অফ, অ্যাসেম্ট অফ এন্ড অ্যাকুইট অফ, ঠিক আছে? এটাকে আমরা আরেকটা সুন্দর মতন ইয়ে করতে পারি, যেমন ধরো হচ্ছে আমরা একটা সংজ্ঞা দিতে পারি এরকম যে বিডি বিডি জরিনা, ঠিক আছে? বিডি জরিনা, বিডি জরিনা লাভস, লাভস টুম্পা, লাভস টুম্পা। জাস্ট এটা দ্বারা আমরা হচ্ছে এই প্রিপোজিশনটাকে মুখস্থ রাখতে পারবো, ঠিক আছে? বিডি জরিনা মানে বাংলাদেশের জরিনা লাভস কাকে? টুম্পাকে ভালোবাসে, ঠিক আছে? টুম্পাকে কি করে ভালোবাসে, মানে এইটার পরে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে বলতো? অফ বসে, এগুলোর পরে। তার মানে আমি কি বুঝাচ্ছি জানো? যে বিতে কি? বিতে হচ্ছে বিরিপ্ট, বোস্ট এন্ড ব্লাইন্ড, ঠিক আছে? ডিতে হচ্ছে কি? ড্যাসপায়ার এবং ডিভয়েড। এখন এই যে যেতে কি? জেলাস অফ, এবং হচ্ছে এখানে ওতে হচ্ছে অবলিভিয়াস অফ, আরতে হচ্ছে রিফেন্ট অফ এবং রোব অফ। তারপরে আইতে আসো, এই যে আইতে হচ্ছে ইগনোরেন্ট অফ, ইনক্যাপাবল অফ। এনতে আসো ইন নিড অফ। এতে আসো অ্যাকাস্ট অফ, অ্যাডমিট অফ, অ্যাসেম্ট অফ এবং অ্যাকুয়েট অফ। তাহলে বিডি জরিনা শেষ এই স্লাইডের মধ্যে। লাভস্টম্পা পরের স্লাইডে আমরা একটু যাবো। একটু কষ্ট করে বলো সবকিছু ক্লিয়ার আছে কিনা, একটু কষ্ট করে বলো সবকিছু ক্লিয়ার আছে কিনা, বা তোমরা লিখছো কিনা একটু বলো, তারপরে আমরা নেক্সট স্লাইডে যাব। তার মানে বিডি জরিনা লাভস্টম্পা, ঠিক আছে? তাহলে এটা দ্বারা হচ্ছে আমরা শিখতে পারতেছি বিডি জরিনা লাভস্টম্পা। বিতে হচ্ছে যে বিরিপ্ট অফ, বোস্ট অফ, ব্লাইন্ড অফ। ডিতে হচ্ছে এখানে আমরা পাইলাম ড্যাসপায়ার অফ, ডিভয়েড অফ, এবং যেতে পাইলাম জেলাস অফ। ওতে অবলিভিয়াস অফ, আরতে হচ্ছে রিপেন্ট অফ, রোব অফ, এবং আইতে পেলাম ইগনোরেন্ট অফ, ঠিক আছে? ইন নিড অফ। এনতে আমরা পাইলাম ইন নিড অফ, এবং এতে আমরা পেয়েছি অ্যাকাস্ট অফ, অ্যাডমিট অফ, এই শব্দগুলা, ঠিক আছে? একটু কষ্ট করে বলো যে হচ্ছে তোমরা এটা শেষ করছো কিনা।
একটু কষ্ট করে বলো। ডান। সবাই সবাই একসাথে আমরা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এভাবে শিখবো আসলে। হ্যাঁ, আমি তোমাকে আগে শিখাচ্ছি, তারপর আমরা কোশ্চেন চলে যাব, ঠিক আছে? আমি বেশি সময় তোমাদের কাছ থেকে নিব না, তোমাদের সময় অনেক অসংখ্য লেভেলের এখন মূল্য রয়েছে। সেই জায়গাটা থেকে আমি চেষ্টা করব যে যতটুকু সময় তোমাকে আমি পড়াবো যেন হচ্ছে একটা তথ্যবহুল একটা ক্লাস তোমার সাথে আমি শেয়ার করতে পারি, ঠিক আছে? একটু সবাই লিখছো ডান, থ্যাংক ইউ। ডান, ওকে, ডান, ওকে। তাহলে এই শব্দগুলা, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন কাকে কোথায় যাবো বলতো? লাভস টুম্পা, লাভস টুম্পাতে চলে যাব। ওকে, এখন দেখো এখানে কি বলা হচ্ছে, আমি কিন্তু তোমাকে স্পেসিফিক শেখাচ্ছি, স্পেসিফিক শেখাচ্ছি অফ প্রিপোজিশন কোথায় কোথায় বসে, এইভাবে করে। ধরো হচ্ছে আমি ক্লাসে যেভাবে পড়াচ্ছি তুমি বাসায় এভাবেই পড়বা, ওই শব্দগুলো খুঁজে বের করবা কোথায় কোথায় কি বসতেছে, কেমন? আচ্ছা, এই যে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে লাভস কারা টুম্পা, তাই না? লাভস টুম্পা, এখানে আমি যাই একটু। তাহলে এলতে কি, এই যে লাক অফ, লাকের পরে কি বসে? অফ বসে, ঠিক আছে? আবার ও আছে অবজারভেন্ট অফ, এখানে আছে। আবার ভিতে কি ভেইন অফ, যদি কখনো দেখো এরকম একটা শব্দ আছে বেইন, এখানে একটা শূন্যস্থান আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাইতে বলছে, ঠাস করে তুমি এখানে কি বসাবা? অফ বসাবা, 1 মার্কস হয়ে গেল, ঠিক আছে? 1 মার্কস কিন্তু হয়ে গেল। আর তোমরা কিন্তু এটা খুব ভালো করে জানো যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় যদি একটা ভুল করো, এটার জন্য 1 মার্কস তো যাবেই, মাইনাস হচ্ছে তোমার হচ্ছে 0.25 যাবে। অর্থাৎ একটা প্রশ্ন ভুল করলে তোমার হচ্ছে 1.25 প্রশ্ন মানে মানে মার্কস কাটা যাবে। এক প্রশ্ন ভুল করলে 1.25 যাবে, ঠিক আছে? নেগেটিভ আর হচ্ছে তোমার ওই মানটা। আচ্ছা, তারপর আমরা কি পাইছি বলতো? সেটা হচ্ছে ইতে হচ্ছে এনভিয়াস অফ, এনভিয়াস অফ। এন এস যেটা ছিল আমাদের যে লাভস, যেটা এস, এস তো স্যানগুইন অফ, স্যানগুইন অফ। তাহলে এই যে শব্দটা আছে এটার পরে কি বসতেছে? অফ বসতেছে। তাহলে তোমাকে আমি শেখানোর চেষ্টা করতেছি যে আমি এভাবে শিখবো না। যেমন ধরো হচ্ছে আমি তোমাকে বললাম না যে এ বি সি, এ সিরিয়ালে শেখার দরকার নাই। যেমন এখানে এল আছে, এল দিয়ে কতগুলো শব্দ আছে, অনেক শব্দ আছে, কেমনে শিখবা? ঠিক আছে? তো আমি হয়তো ওইখান থেকে কমন আসবে, ভালো কথা, কিন্তু আমি যদি আরো একটু স্পেসিফিক করে অফ কোথায় বসে, ইন কোথায় বসে এগুলো শিখি, তাহলে আমার জন্য অনেকটা ভালো না? আমি কিন্তু ওই শব্দগুলোর মধ্যে একটা কমন পাবোই, এটা কমন, এটা কিন্তু কমন। কিন্তু সিরিয়ালি পড়লে ওইরকম একটা পারানো যাবে না, কারণ 26টা লেটার আছে এ থেকে জেড পর্যন্ত, অনেকগুলা। কিন্তু তুমি স্পেসিফিক ওগুলা পড়ো, দেখবা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এখানে টুম্পা, টি তো হচ্ছে টলারেন্ট, টলারেন্ট অফ, টলারেন্ট অফ। এখানে আরেকটা আছে অমনিবাস অফ, এই যে ইউতে যেটা আমরা ওতে পাচ্ছি। আর হচ্ছে মাইন্ডফুল অফ, মেড অফ, মেডের পর অফ বসে, এটা আমরা জানি। এবং মেডের পরে যদি অফ বসে সেই জিনিসটাকে দেখা যায় নাকি দেখা যায় না? বলো তো, দেখা যায়। আর প্রাউডের পরে কি বসতেছে? অফ, এন্ড এতে হচ্ছে অ্যাভেল অফ। তাহলে বিডি জরি না লাভস টুম্পা, এটা দিয়ে আমরা সবগুলাই পেয়ে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, বিডি জরি না লাভস টুম্পা। একটু কষ্ট করে তোমরা, আমি মনে করি আর কি সব থেকে যেখানে তোমার ঝামেলাটা হয় সেটা হচ্ছে মেমোরাইজিং পার্টে। তো তোমরা চেষ্টা করবা, যেহেতু ভর্তি পরীক্ষার একটা স্টেজে নামছো, চেষ্টা করবা যে হচ্ছে তোমরা 100% এই মেমোরাইজিং পার্টটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য সবসময় চেষ্টা করতে হবে এটা, ঠিক আছে? মানে এমনটা না যে মন যখন ভালো থাকবে তখন পড়বা, মন যখন ভালো থাকবে না পড়বো না, এটা না, সবসময় পড়তে হবে। কারণ এটা তোমার ড্রিম, একটা ড্রিম। এবং এখানে তোমার তোমার পরবর্তী লাইফের বা পরবর্তী স্টেজের বিভিন্ন সার্কামস্টান্স গুলা এখানে নির্ভর করছে। সো খেয়াল করতে হবে ওই জিনিসটাতে, ঠিক আছে? একটু কষ্ট করে বলো যে সবগুলা ক্লিয়ার হয়েছে কিনা বা হচ্ছে লিখছো কিনা। আমি এগুলা এখানে নিয়ে আসছি কারণ প্রত্যেকটাই যে অফকে কেন্দ্র করে। একটু কষ্ট করে বলো তোমরা এটা লিখছো কি না, একটু কষ্ট করে ডান লিখো, একটু কষ্ট করে ডান লিখো। জান্নাতুল মারিয়া বলছে ডান, থ্যাংক ইউ সবাই। তারপরে তারপরে সুক্তা বলছে ডান, থ্যাংক ইউ। অথই রানী ডান, থ্যাংক ইউ। ভাইয়া পিডিএফ দিবেন? হ্যাঁ, পিডিএফ করিও না ভাইয়া, আগে এগুলো খাতায় তুলো, সাংবাদিক হয়ে যাও। তারপর তানিশা তানজিম ডান, থ্যাংক ইউ। মুসাম্মদ আলিফা সুলতানা, সুমায়া কাশ্মীর, নুসরাত আক্তার, হচ্ছে ওকে, ডান, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এটা শেষ। এখন আসো পরবর্তী স্লাইডে আমাদের কি আছে, কোশ্চেনে চলে যাই। আমরা কোশ্চেন চলে যাই, আমরা মাঝখানে আবার আসবো ফিরে, ঠিক আছে? আমরা একটু কোশ্চেনে চলে যাই। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। দেখো আমি তোমাদেরকে হচ্ছে যে প্রিভিয়াস এর কোশ্চেনের সাথে এবং ওই প্রিভিয়াসের সাথে অ্যাটাচ করব। তোমাদেরকে আমি এই সাহসটা দিতে চাই যে আসলে কঠিন কোনো কিছুই না, সত্যিকার অর্থে কঠিন কিছুই না। আমিও এখানে পড়ে আসছি এবং আমার মতো যারা এখানে আসছে, ঠিক আছে, তারাও কিন্তু পড়ে আসছে, এগুলা পড়ে আসছে। যদি অসম্ভব কিছু হইতো তাহলে চান্স পাইতো না, তার মানে সম্ভব, এটা সম্ভব। এখানে আমরা একটা কোশ্চেন দেখি, একটু খেয়াল করো। হি ডিভাইডেড, প্রিভিয়াস এর কোশ্চেন এটা, দা মানি ড্যাশ দা টু চিলড্রেন। তো এখানে সুন্দরবন দেওয়া আছে, এটা কিন্তু পরীক্ষা আসছিল, হ্যাঁ, বিগত সালে পরীক্ষা প্রশ্ন আসছিল।
একটু কষ্ট করে বলো, একটু কষ্ট করে বলো। হ্যাঁ, এ হবে। সবাই কি বলছো? বিটুইন হবে। এটা কেন? ওই যে এটা কিন্তু সহজ একটা কোশ্চেন, শুরুটা ভালো হোক আমিও চাই, এই জন্য সহজ একটা প্রশ্ন দিচ্ছি, যেন সবার শুরুটা ভালো হলে অনেক ভালো কাজ করে মনের ভিতরে, তাই না? এখন একটু খেয়াল করো, আমরা এখানে দুইটা জিনিস শিখবো। ধরো হচ্ছে প্রশ্ন যদি আমি সলভ করে চলে যাই হবে না, একটু ব্যাখ্যা দিতে হবে। বিটুইন ভার্সেস অ্যামাং, বিটুইন ভার্সেস হচ্ছে অ্যামাং। এখানে এই প্রশ্নের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে বিটুইন এবং হচ্ছে অ্যামাং। দেখো, বিটুইন এই জিনিসটা হচ্ছে দুইজনের মধ্যে, মানে দুইজনের মধ্যে বা দুইয়ের মধ্যে, ঠিক আছে? দুইজনের মধ্যে। তোমরাও আমার মতো করে একটু কষ্ট করে খাতার মধ্যে সাংবাদিকতা করো, দুইজনের মধ্যে। আর অ্যামাং হচ্ছে কি? দুইয়ের অধিক, দুইয়ের দুইয়ের কি অধিক, দুইয়ের অধিক। মাঝে মধ্যে ইংলিশেও এখান থেকে প্রশ্নটা আসে এরকম, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি জাস্ট টু, মানে টু এর মধ্যে। বাট এটা কি? সেটা হচ্ছে মোর দেন টু। এটা হচ্ছে কি বলতো ভাইয়া? সেটা হচ্ছে মোর দেন টু, মোর দেন টু বোঝায়, মানে দুইয়ের অধিক বোঝায়। এখানে আমরা পাইছি দা টু চিলড্রেন। কয়জন পাইছি বলতো? টু চিলড্রেন, তার মানে দুইজন। তার মানে কয়জন বলতো? জাস্ট টু। দ্যাটস ওয়াই উই ক্যান সে দিস রাইট আনসার ইজ দ্যাট বিটুইন। এটা হবে, তাই না? মানে বিটুইনটা মূলত হচ্ছে আমাদের এখানে যে জিনিসটা কাজ করতেছে সেটা হচ্ছে দুইজনের মধ্যে, বিটুইন। এখানে অ্যামাংটা আসবে না, কারণ হচ্ছে এখানে দুইজন আছে, দুইয়ের বেশি হলে অ্যামাংটা নিব। ধরো 10 মেম্বার্স, যদি বলতো যে 10 মেম্বার্স বলতো 100%, 100%, 70% না, 100% অ্যামাং হইতো। যদি 3 চিলড্রেন হইতো, যদি 3 চিলড্রেন হইতো, 4 চিলড্রেন হইতো, অথবা ধরো হচ্ছে কোনো একটা কমিটিতে তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে, ওইখানে ডিভাইডেশনটা আছে, সেই ক্ষেত্রে 10 মেম্বার্স, 25 মেম্বার্স অ্যামাং হবে, ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার আশা করি ক্লিয়ার। হ্যাঁ, ওকে ওকে ফাইন। নাম্বার 2 তে আসো। নাম্বার 2 তে একটু দেখি। হোয়েন এখানে হোয়েন আছে একটা শব্দ, হোয়েন উশাসী এন্টার। এই যে আমরা কিন্তু পাইছি কিছুক্ষণ আগে তোমাদেরকে পড়াইছি। দেখি এখন তুমি কি আনসারটা করো। আমি কিন্তু বলছি যে যে সকল ট্রানজিটিভ ভার্বের পরে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে না, এটা প্রথম স্লাইডে তোমাকে আমি শিখে ফেলছি। এবং ওই স্লাইডের মধ্য থেকেই যদি পরীক্ষা প্রশ্ন আসে যে কোন একটা প্রিপোজিশনের পরে শব্দের পরে প্রিপোজিশন বসে না, ওই শব্দগুলো থাকবে, বাকি কোনো শব্দ থেকে আসবে না, ওগুলো থাকবে। এগুলো কাটিয়েই আমি তোমাদেরকে দিছি ওইগুলা, ঠিক আছে? আচ্ছা, এন্টার আছে, তাহলে আমরা এন্টার, মূল শব্দ হচ্ছে এন্টার। এন্টার থেকে হয়ে গেছে এন্টার, কোনো সমস্যা নেই। যে কোনো টেন্সেরই হতে পারে, পাস্ট ফর্ম হতে পারে, কোনো সমস্যা নেই। বাট মূল শব্দ তো এন্টার, এখান থেকে আমরা মূলত ওই জিনিসটা শিখবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সবাই একটু ইন্টু, মা, সবাই ইন্টু দিচ্ছ, সবাই ইন্টু দিচ্ছ। তাই সবাই আস্তাগফিরুল্লাহ পড়ো, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ পড়ো, নয়তো নাউজুবিল্লাহ পড়ো, প্লিজ প্লিজ। আস্তাগফিরুল্লাহ পড়ো, নয়তো নাউজুবিল্লাহ পড়ো, নয়তো বিপদ আছে কিন্তু, ঠিক আছে? শয়তানে যাচ্ছে না, মাথার মধ্যে শয়তান আছে, বুঝতেছে যে জিনিসটা। এখানে সবাই একদম লাগাতার ইন্টু দিচ্ছে, মানে হবেই এটা, এটা হবেই। আমি কি বলছি এটা ইন্টু হবে? হ্যাঁ, ইন্টু হবে। অবাক, অবাক হয়ে যাচ্ছি। ডি নাম্বার, এখন আবার কি সাইড চেঞ্জ করে, মুডটা চেঞ্জ করে সবাই ডিতে আসতেছো, মানে ভোট। এইভাবে যদি কাউকে ভোট দাও তাহলে কিভাবে হবে বলো তো? ভোটই নষ্ট। হ্যাঁ, যে কোনো একটাকে ভোট দিতে হবে, ঠিক আছে? সবাই কি এখন ডিতে আসতেছো? আচ্ছা, কিছুক্ষণ আগে যেটা ছিল, যার সংখ্যা বেশি ছিল, সেটা হচ্ছে ইনটু। দেখো, এন্টারের পরে ইনটু বসে, বসে যদি এই বাক্যটা চুক্তি করা অর্থে বোঝায়, চুক্তি করা অর্থে বোঝায়, এন্টারের পরে ইনটু যখন বসবে, ওই বাক্যের অর্থের ভিতরে আমার এই চুক্তি করা অর্থটা থাকবে। এখন তোমার প্রশ্ন, ভাই চুক্তি করাচ্ছে নাকি কি করতেছে, কেমনে বুঝবো? এইখানে ইংলিশ একটা ওয়ার্ড পাবা, সেটা হচ্ছে এগ্রিমেন্ট। কি পাবা বলতো? একটা এগ্রিমেন্ট শব্দ তোমার সেখানে থাকবে, এগ্রিমেন্ট। এটা তো বুঝতে পারবা, এন্টারের পরে যদি আমার ইনটু বসাতে হয়, অবভিয়াসলি সেখানে এগ্রিমেন্ট শব্দটা থাকবে, মানে আমরা জেনারেলি এই জিনিসটা বুঝে ফেলবো, ঠিক আছে? কিন্তু এখানে কি সেটা আছে? নাই তো। তার মানে এখানে ডি নাম্বারটা রাইট আনসার। নো প্রিপোজিশন রিকোয়ার্ড অথবা নো প্রিপোজিশন নিডেড, কোনো প্রয়োজন নাই এখানে, ঠিক আছে? নো প্রিপোজিশন। এখানে সঠিক উত্তর হচ্ছে এখানে ডি নাম্বারটা, ডি নাম্বারটা। এই যারা এই নাম্বার বলছো, তোমরা আস্তাগফিরুল্লাহ পড়ো। যারা এই নাম্বারটা বলছো, ঠিক আছে, নাউজুবিল্লাহ পড়ো তোমরা, নাউজ প্লিজ। হ্যাঁ, সঠিক উত্তর হবে ডি নাম্বারটা, ঠিক আছে? ডি নাম্বারটা ফোকাস করতে হবে। এই তো প্রায় ভুল করে ফেলছিলা, ভুল করে ফেলছিলা। তার মানে কি, আমরা যারা আছি আমাদের মধ্যেও দেখবা অনেকেই ভুল হয়ে যাবে, তাই না? তো ওই জিনিসটা সংশোধন করতে হবে ডে বাই ডে। নো প্রিপারেশন, ওকে ফাইন। নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 3। চলো নাম্বার 3 তে যাই আমরা। আচ্ছা, আমরা এই প্রশ্নে একটু খেয়াল করবো যে এখানে কোনটা বসছে। এই টেন্সটা দেখে বুঝতে পারতেছো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? হ্যাভ বিন লিভিং আছে, যেহেতু আমরা জানি যে হ্যাভ
হ্যাভ বিন অথবা কি হ্যাজ বিন, তাই না? হ্যাভ বিন অথবা কি হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে কি আইএনজি যুক্ত থাকলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। আচ্ছা, এখানে আমাদের সিরিয়াল অনুযায়ী যে জিনিসটা আসতেছে, টিল আছে, আফটার আছে, ফ্রম আছে এবং সিন্স আছে। আচ্ছা, এই প্রশ্নটা কেন দিছি? এই প্রশ্নের ভিতরে আমরা 4টা জিনিস শিখবো। একটা হচ্ছে সিন্স ভার্সেস ফর এর একটা রুল শিখবো, এবং এটার পাশাপাশি আরেকটা শিখবো, সেটা হচ্ছে আফটার এবং বিফোর। আফটার ভার্সেস বিফোর, আফটার ভার্সেস বিফোর। একটা ট্যালেন্টেড স্টুডেন্ট, একটা লিজেন্ড স্টুডেন্ট, হ্যাঁ, কে হয় বা একটা স্টুডেন্টের কি ধরনের ক্রাইটেরিয়া থাকে জানো? সেটা হচ্ছে যে একটা প্রশ্ন যখন সে সলভ করবে, শুধু ওই প্রশ্নের প্রতি সে ফোকাসটা দিবে না, ওই প্রশ্নের প্রতি তার ফোকাস থাকবে না, তার ফোকাস থাকবে ওই প্রশ্ন থেকে আর কি কি প্রশ্ন বানানো যায়, এটা থাকবে। এটা হচ্ছে একটা ট্যালেন্টেড স্টুডেন্টের, একটা স্মার্ট স্টুডেন্টের বৈশিষ্ট্য। কথা হচ্ছে ওই জিনিসটা আশা করি তোমাদের ভিতর থাকবে এবং সেটা নিয়ে আসবা। তুমি খুব ভালো করে জানো এই প্রশ্নটা হুবহু আসবে না, তুমি এটা জানো যে হুবহু পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে তো আমরা বুঝেই ফেললাম, হুবহু প্রশ্ন আসবে না। তুমি চেষ্টা করবা এই প্রশ্নের যে অপশনগুলো আছে, অপশনগুলোর মধ্যে কোনো রুল আমি খুঁজে পাই কিনা, এটা চেষ্টা করবা। এবং এই প্রশ্ন থেকে আরো কিছু অ্যাক্টিভলি তুমি শেখার চেষ্টা করবা কি কি পাচ্ছে। যেমন ধরো হচ্ছে সিন্স এবং ফর এর রুলটা আমি শিখে ফেলবো এই প্রশ্ন দিয়ে, এবং এখানে যেহেতু আফটার আছে সো আফটার দিয়ে আমি শিখে ফেলবো। এবং এখানে ধরো হচ্ছে ফ্রম আছে, টিল মানে তো এখনো বোঝায়, ফ্রম দিয়ে কি কি শব্দগুলো বসতে পারে এটা শিখে ফেলবা। তাহলে কি একটা প্রশ্ন দিয়ে অনেকগুলো হয়ে যাচ্ছে না? এইটাই হচ্ছে বৈশিষ্ট্য। আমরা এইভাবে শিখবো, একটু সময় বেশি লাগবে বাট শিখলে তো আমারই লাভ, তাই না? এরকম। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে সিন্স। আচ্ছা, সিন্স। আচ্ছা, আমি একটু ধাপে ধাপে তাহলে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি। চলো একটু বুঝাই। দেখো, আমাদের আর জীবনে ভুল না, ঠিক আছে? জীবনে কখনো আর কি হবে না, ভুল হবে না। দেখো, আমি সবসময় এই যে সিন্স এর শব্দটা, সিন্স এর পরে যে কাজটা হবে, এই সিন্স মূলত হচ্ছে আমাদের এখানে পয়েন্ট অফ টাইম বোঝায়। কি বোঝায় বলতো? পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে ধরে, ঠিক আছে? 10 বছর ধরে সে এখানে বাস করে, 10 বছর ধরে এখানে বাস করে, 2000 সাল থেকে এই কোম্পানিটা চলমান, ঠিক আছে? এই জিনিসটা। এবং এখানে ফর, ফর যেটা সেটা হচ্ছে ডিউরেশন অফ টাইম। ডিউরেশন অফ টাইম যেটা কিনা শুরু এবং শেষ দুইটাই আছে। কথা বুঝো? শুরু এবং শেষ দুইটাই ওই কথার মধ্যে থাকবে। 3 দিন ধরে সে, ধরো আমি 3 দিন ধরে আমার খুব জ্বর ছিল, হ্যাঁ, 3 দিন ধরে আমি খুব অসুস্থ ছিলাম, 3 দিন ধরে। তার মানে কি শুরু এবং শেষ দুইটাই আছে না? এই যে আমি বললাম 3 ডেজ, 3 দিন ধরে, এই কথা যে বললাম 3 ডেজ, তার মানে এটা 1 থেকে স্টার্ট হয়েছে না? 1, তারপরে 2, তারপরে তো 3 হয়েছে। দ্যাট মিনস স্টার্টিং পয়েন্ট এন্ড ফিনিশিং পয়েন্ট দুটোই আছে না? আছে তো, ঠিক আছে? তাহলে এটা কিন্তু শেষ। কিন্তু আমি যদি বলি 2000 সাল থেকে এই কোম্পানিটা আলোড়ন ছড়াচ্ছে, তার মানে ওই কোম্পানি এখনো রানিং, ওই কোম্পানির যে প্রচারণা বা যে ফেমাস জিনিসটা এখনো রানিং, কিন্তু এটা কিন্তু রানিং না 3 ডেজ, এটা কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডিউরেশন অফ টাইম, এটাকে বলা হবে আমরা ডিউরেশন অফ টাইম। যদি একটু শর্টকাটে লিখতে চাও বা একটু শর্টকাটে বুঝতে চাও তাহলে আরেকটু বুঝাই দিচ্ছি যেন আজীবন মনে রাখতে পারো। সেটা হচ্ছে মনে রাখবা যে সিন্সের পরে সিন্স প্লাস কি কি বসে জানো? সেটা হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট মাস, ধরো হচ্ছে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট একটা দিন মানে সানডে মানডে এই শব্দগুলা, নির্দিষ্ট দিন। তারপর হচ্ছে নির্দিষ্ট একটা মাস, তারপর হচ্ছে বছর, অথবা আমরা সাল বলতে পারি। কি বলতে পারি বলতো? সাল। একটু সাংবাদিকতা করো, লিখে ফেলো আমার মতো করে। এই যে খুবই পচা লেখা হচ্ছে, দ্রুত লিখতেছি। সিন্সের পরে নির্দিষ্ট দিন, মাস, এটা ঘাস হয়ে গেছে, নির্দিষ্ট মাস, বছর এবং কি সাল, ঠিক আছে? মানে মাস বসতে পারে এখানে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, যে কোনো একটা মাস। তুমি এখানে দিন বসাতে পারো, এই যে আমাদের 7 ডেজ যে জিনিসগুলা, দিনগুলা, সেগুলো বসাতে পারো। বছর বা সাল বসাতে পারো, 2000 সাল, 1999 সাল, 1992 সাল ইত্যাদি। কিন্তু এখানে ফর, একটু খেয়াল করো, ফর, এই ফরের পরে কোনো কিছুই না, জাস্ট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 যত লিখতে পারো। 3 ডেজ, 2 ডেজ, 3 ডেজ বা 5 ডেজ, এরকম 7 মান্থ। যদি আমি এখন লিখি 7 মান্থ, ধরো 7 মান্থ মানে 7 মাস, 7 মান্থ, তাহলে অবশ্যই আমি এখানে ফর লিখবো, বিকজ ডিজিট আছে। তার মানে আমার এই ফরের পরে অবশ্যই ডিজিট থাকবে। ডিজিট, ডিজিট বলতে এই অঙ্কগুলো থাকবে, অঙ্কগুলো 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? মানে এই ডিজিটগুলো থাকবে নরমালি, আমরা এগুলো শিখে ফেলবো। তার মানে হচ্ছে সিন্স, এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, ফিক্সড টাইম, যেটা ফিক্সড, মানে এখানে আমার দিন বসতে পারে, বছর বসতে পারে, সাল বসতে পারে। আর ফরের পরে যেটা বসবে সেটা হচ্ছে এই যে নিউমেরিক্যাল জিনিসগুলা, ঠিক আছে? মানে 1, 2, 3, 2 ডেজ, 2 মান্থ, 2 ইয়ার ইত্যাদি। আর এখানে কিন্তু স্পেসিফিক বসবে, বুঝছো? আচ্ছা, একটু একটু কষ্ট করে বলো, বুঝছো এই জিনিসটা? এই জিনিসটা ক্লিয়ার? এই জিনিস সিন্স এবং ফর ক্লিয়ার? একটু জাস্ট আমি কয়েক সেকেন্ড সময়
দিচ্ছি, একটু কষ্ট করে বলো, একটু কষ্ট করে বলো এতটুকু সবাই ক্লিয়ার কিনা ভাইয়া, একটু কষ্ট করে বলো এতটুকু সবাই ক্লিয়ার কি না। হ্যাঁ, বেশিক্ষণ সময় নিব না, এই তো প্রায় শেষ হয়ে যাবে, আরেকটু আসি, একটু কষ্ট করে বলো এই পর্যন্ত সবাই ক্লিয়ার। তাহলে যেমন ধরো হচ্ছে আমি যদি বলি সিন্স 2000 ইয়ার, মানে এরকম 2000 সাল, ঠিক আছে আমি বলতে পারবো। অথবা ধরো হচ্ছে এখানে একটা 1999 সাল, মানে সাল। অথবা আমি বলতে পারি সিন্স মানডে, কোনো সমস্যা নাই, সিন্স মানডে বলতে পারতেছি, আমি এটা বলতে পারবো। সিন্স জানুয়ারি বলতে পারতেছি, কিন্তু আমি এটা ফর জানুয়ারি কখনো বলতে পারবো না, ঠিক আছে। মানে ফর জানুয়ারি, ফর 1999 বা ফর মানডে কখনোই বলতে পারবো না, এটা সিন্সের সাথে রিলেটেড, ঠিক আছে। বুঝছো জিনিসটা, বুঝছো কিনা বলো, একটু কষ্ট করে ডান লিখো সবাই, একটু কষ্ট করে ডান লিখো, ক্লিয়ার, ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এটা তাহলে ক্লিয়ার হয়ে গেল। আর ফরের পরে তো বললাম 2 উইকস হতে পারে, ঠিক আছে, অথবা 2 মান্থ হতে পারে, 2 ইয়ার হতে পারে, ওইটা ফর বসবে, মানে ডিজিট গুলা বসবে। ওকে ফাইন, এটা শেষ। এখন আসো, আমাদের আরেকটা জিনিস এখানে ছিল, সেটা হচ্ছে আমাদের আফটার এবং বিফোর, তাই না? আফটার এবং সরি, হ্যাঁ এটা এখানে ছিল। আচ্ছা, আফটার এবং বিফোর আরেকটা ছিল, সেটা হচ্ছে আফটার এবং বিফোর। আফটার ভার্সেস বিফোর, আফটার ভার্সেস বিফোর। আচ্ছা, আফটারের বাংলা কি, মানে আফটার মানে কি পরে, আফটারের বাংলা হচ্ছে কি পরে, বিফোর মানে কি সেটা হচ্ছে আগে, সেটা হচ্ছে আগে। এখানে একটা টেন্সের একটা খেলা আছে আর কি। আফটার, দেখো আফটার যদি কোনো একটা বাক্যে আফটারটা মাঝখানে বসে, তাহলে এখানে একটা টেন্স ইউজ করতে হয়, এখানে একটা টেন্স ইউজ করতে হয়, ঠিক আছে। যদি কোনো বাক্যে বিফোরটা মাঝখানে বসে, তাহলে এখানে একটা টেন্স ইউজ করতে হয়, এখানে একটা টেন্স ইউজ করতে হয়। বোঝা গেল জিনিসটা? তার মানে সে যদি মাঝখানে বসে, হ্যাঁ, সেখানে যদি টেন্সের কোনো সিকোয়েন্স বসাইতে বলে, তাহলে আমরা যে কাজটা করব, আফটার মানে কি, আর এই দুইটা রুলের মধ্যে আফটার এবং বিফোরের মধ্যে দুইটা টেন্স কাজ করবে। নাম্বার 1 টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। একটু মনোযোগ দাও, আমি আর একটু থাকবো। পাস্ট পারফেক্ট টেন্স, আর দ্বিতীয় টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কি বলো? পাস্ট ইনডিফিনিট। মানে আফটার বিফোর রুলের মধ্যে এই দুইটা টেন্স মূলত কাজ করে। আফটার বিফোর রুলের মধ্যে টেন্স সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে এই দুইটা রুল বা এই দুইটা টেন্স আমরা কাজ করে, বুঝছো? আফটার মানে কি পরে, পরে তাহলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ঠিক আছে। পাস্ট পারফেক্ট মানে সংক্ষেপে লিখলাম। আফটার মানে পরে, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট, আর অটোমেটিক্যালি এখানে পাস্ট ইনডিফিনিট বসাবে। কি বসাবা? পাস্ট ইনডিফিনিট, মানে পিআই, পাস্ট ইনডিফিনিট। বিফোর অর্থ কি? আগে, তাহলে আগে হবে আমার হচ্ছে কি পাস্ট পারফেক্ট। তার মানে যেটা অর্থ আসতেছে ওইটাই আমরা পাস্ট পারফেক্ট ধরে নিব আর কি। আফটার মানে পরে, তাহলে পরে পাস্ট পারফেক্ট। বিফোর মানে আগে, তাহলে আগে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। আর অটোমেটিক সেখানে পাস্ট ইনডিফিনিট বসে যাবে, শেষ। এটা সিকোয়েন্স, এটা হচ্ছে সিকোয়েন্স। আমির হোসেন হৃদয় লিখছে পাস্ট ইনডিফিনিট আফটার পাস্ট পারফেক্ট। এই তো, সাবাস, থ্যাংক ইউ। তো এইভাবে করে শিখবো আর কি, তাহলে আমাদের শিখার জিনিসটা অনেক সুন্দর হবে। হ্যাঁ, আফটার এর পরে, ইয়েস। নাইম আক্তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে বলছে? তাহলে আমাদের এখানে দুইটা টেন্স কাজ করবে, ঠিক আছে, পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট ইনডিফিনিট টেন্স। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আরেকটা রুল আছে, সেটা হচ্ছে ফ্রম ছিল, তাই না? ফ্রম ছিল, তাহলে ফ্রম। তাহলে আমরা যখন দেখবো যে আসলে স্টুডেন্ট হিসেবে আমাদের এটাই করা উচিত, যারা ফার্স্ট হয়, দেখবা যারা খুব মানে ফার্স্ট হয় বা টপ 100 এর মধ্যে থাকে, তারা কি তোমাদের মধ্যে স্টুডেন্ট না? এই তোমাদের মতো থেকেই হবা। তো তোমরা এইভাবেই করে পড়বা, প্রত্যেকটা রুল তুমি নিজে নিজে ডিসকাস করবা, একটু হিস্ট্রি করবা, নিজের খাতার ভিতরে একটু ডিসকাস করবা, একটু হচ্ছে প্রেজেন্টেশন করবা নিজে নিজেই। এটা হচ্ছে স্মার্টনেস, ঠিক আছে। আচ্ছা, ওকে, বুঝছি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। আরেকটা আসো, আরেকটা জিনিস তোমাকে বোঝাই, সেটা হচ্ছে আরেকটা অপশনের মধ্যে ফ্রম ছিল। কি ছিল বলতো? আরেকটা ছিল হলো ফ্রম। কি ছিল বলতো? ফ্রম। এই ফ্রম কোন কোন শব্দের পরে বসে শিখতে হবে না আমাদের? শিখলে আমাদের জন্যই ভালো, তাই না? এই ফ্রম, দেখো আমরা এই ফ্রম প্রিপোজিশনটা কোথায় কোথায় বসাতে পারি, দেখো আমরা লিখতে পারি যে অ্যাবসেন্ট। এই যে অ্যাবসেন্ট কথাটা আছে, অ্যাবসেন্টের পরে আমরা কি বসাতে পারি, সেটা হচ্ছে ফ্রম বসাতে পারি, ঠিক আছে, অ্যাবসেন্ট ফ্রম। আরেকটা সেটা হচ্ছে অ্যাবস্টেন ফ্রম। কি বসাতে পারি বলতো? অ্যাবস্টেন ফ্রম, অ্যাবস্টেন ফ্রম বসাতে পারি। তারপর আসো, আর কি কি বসতে পারে? প্রিভেন্ট ফ্রম। কি বসতে পারে? প্রিভেন্ট। প্রিভেন্টের পরে কি বসতে পারে বলতো? ফ্রম। তাহলে দেখো প্রত্যেকগুলো কিন্তু ফর্মে লিখতেছি আমি, কিন্তু এগুলো ওয়ার্ড কিন্তু সিকোয়েন্স নাই, এরপর আবার পি আসতেছে। তার মানে আমার এ থেকে জেড পর্যন্ত যে কোনো শব্দ হইতে পারে, কিন্তু ফ্রম কিন্তু সেম হবে, ঠিক আছে। এগুলো এইভাবে শিখবা, তাহলে সব থেকে বেশি ভালো হবে। আচ্ছা, তারপরে আসো, সেটা হচ্ছে ডাইভার্ট ফ্রম। আমি আরো লিখতে পারবো, সেটা হচ্ছে ডাইভার্ট ফ্রম। মানে এই ডাইভার্টের পরে কি বসে? ফ্রম বসে। পরীক্ষা আসছে ধরো প্রিভেন্ট, এখানে শূন্যস্থান দেওয়া আছে, কি লাগাবা? এই ফ্রম লাগাবা। পরীক্ষা আসছে অ্যাবস্টেন,
বিরত থাকা অর্থে আর কি। তো এখানে কি লাগাবা, সেটা হচ্ছে ফ্রম লাগাবা। অ্যাবসেন্ট কি লাগাবা, ফ্রম লাগাবা, এরকম, ঠিক আছে। তারপরে আরো যেগুলো আছে সেটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম। এই যে ডিফারেন্ট, ডিফারেন্ট এরপরে কি বসে বলতো, সেটা হচ্ছে ফ্রম বসে। এইভাবে শিখবা। তাহলে ফ্রম দিয়ে আমি আরো কিছু ওয়ার্ড শিখতে পারলাম, ঠিক আছে। একটু কষ্ট করে বলো, একটু কষ্ট করে বলো যে সবাই এতটুকু শিখছো কিনা। তাহলে চেষ্টা করবা যে নিজের ভিতরে আরো কিছু অ্যাক্টিভিটি নিয়ে আসার জন্য, একটু সৃজনশীলতা নিয়ে আসার জন্য, যেটার মাধ্যমে আমি নিজে অনুপ্রাণিত হব, শিখতেও পারতেছি, প্লাস হচ্ছে তুমি পরীক্ষাতেও ভালো করবা, 100% গ্যারান্টি এটা, ঠিক আছে। এটা চেষ্টা করবা। যে বই পড়ো, যে বই পড়ো কোনো সমস্যা নেই, বই সবই ভালো, জাস্ট তুমি নিজে আরেকটা বই হওয়ার চেষ্টা করবা, তুমি আরেকটা লেখক হওয়ার চেষ্টা করবা। নিজে থেকে চেষ্টা করো, যখন একটা বই পড়তেছো ওই জায়গা থেকে আমি কি কি আরো জিনিস নিতে পারি, আমি কি কি ক্রিয়েটিভ করতে পারি জিনিসটা, সেটা করবা। তাহলে দেখবা যে অনেক ভালো কিছু করতেছো, ঠিক আছে। এটা রাখবা। ওকে ফাইন, এটা শেষ। হ্যাঁ, ডাইভার্ট ফ্রম, ডাইভার্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম। একটু বলি, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবস্টেন ফ্রম, প্রিভেন্ট ফ্রম, তারপর হচ্ছে ডাইভার্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম, আরো অনেকগুলো, সিজ ফ্রম আছে আরো, ঠিক আছে। আরো অনেকগুলো শব্দ আছে, আমি জাস্ট এই কয়েকটা লিখলাম। ওকে, এটা হচ্ছে, এটা টপিক না, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রম মানে কোন কোন শব্দের সাথে বসে, ঠিক আছে, এটা আর কি। ওকে, চলো আমরা প্রশ্নে তাহলে চলে যাই। এটা আমাদের শেষ হয়ে গেছে, এটাও শেষ হয়ে গেছে। নাম্বার 4, এই যে দেখো, দেয়ার ইজ নো অ্যাল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং। 4 নাম্বার কোয়েশ্চেন, দেয়ার ইজ নো অ্যাল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং। ধরো এটা পরীক্ষায় আসছে, হুবহু কি এটা আসবে তোমার কি মনে হয়? তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবা ভাই এটা আসবে না। তো আমি কেন শিখতেছি এটা? আমি নিজে বুঝতেছি যে এই প্রশ্নটা আবার হুবহু আসবে না, তবু কেন শিখতেছি তার একটা কারণ আছে। এখানে যে অপশনগুলো আছে, যে অফ, দেনটা তো আমরা জানি কম্পারেটিভ এর ক্ষেত্রে তুলনা করার সময় মাঝখানে দেনটা বসে, ঠিক আছে। এই যে ফর একটা প্রিপোজিশন, এই যে টুটা একটা প্রিপোজিশন, তাহলে টু কোন কোন জায়গায় বসে তুমি যদি শিখতে পারো, আসবে আসবে। ফর কোথায় কোথায় বসে শিখতে পারলে হয়ে গেল, অফ কোথায় কোথায় বসে শিখতে পারলে হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি এখানে কেন শিখতেছি তার একটা উত্তর আমি পাচ্ছি, যে এখানে যেটা হবে ওইটার ধারা আর কি কি শব্দ চাই এটা আমরা শিখে ফেলবো। বলো তো কি হবে এটা, একটু বলো, একটু বলো কি হবে। দেয়ার ইজ নো অ্যাল্টারনেটিভ ড্যাশ, দেয়ার ইজ নো অ্যাল্টারনেটিভ ড্যাশ, এটা কি হবে? সবাই বলছে এ নাম্বার 2, এই যে, তাহলে সঠিক উত্তর হ্যাঁ টুই হবে, সঠিক উত্তর 2 হবে, ঠিক আছে। অল্টারনেটিভ পরে কি বসে বলতো, 2 বসে। এখন তোমার মাথায় চিন্তা আসবে, আচ্ছা এটা তো আমি পড়লাম, আর কি কি শব্দ আছে যাদের সাথে 2 বসে, এটা খুঁজে বের করতে হবে তোমার, ঠিক আছে, বইয়ের মধ্যেই পাবা। আর কি কি শব্দ আছে যাদের পরে 2 বসে, এগুলো একটু সাজাই ফেলো খাতার মধ্যে, আর ওগুলো রিভিশন দিবা পরীক্ষার হলে যাওয়ার আগে। ওই জিনিসগুলাই যেহেতু মেমোরাইজিং পার্ট, এখানেই তোমার প্রতিযোগিতা হবে। গ্রামার পার্ট সবাই মোটামুটি ভালো পারে, কারণ এখানে টেকনিক আছে, শেখার একটা উদ্যম চেষ্টা তোমরা করো। কিন্তু মেমোরাইজিং তো মুখস্থ বিদ্যা, যত বেশি মুখস্থ রাখতে পারবা তত বেশি তুমি আনসার করতে পারবা, ঠিক না? তো এটা মুখস্থ, তো পরীক্ষার আগে জাস্ট রিভিশন দিয়ে দেবা। এখন আমরা কি কি শিখবো, এই টুটা কোথায় কোথায় বসতে পারে, ঠিক আছে, মানে এই টু কোন কোন শব্দের সাথে বসতে পারে। আর একজন বলছে অফ হবে না, এটা অফ হবে না, এটা হচ্ছে 2 হবে, ঠিক আছে। অল্টারনেটিভ এর পরে কি বসবে, অল্টারনেটিভ এর পরে 2 বসবে, 2 বসবে, ঠিক আছে, 2 বসবে, হ্যাঁ। আচ্ছা, এ নাম্বার সবাই বলছে। আচ্ছা আমি শিখি তাহলে কি কি শব্দের পরে অল্টারনেটিভ মানে 2 কোথায় কোথায় আরো বসতে পারে। দেখো 2 কোথায় কোথায় বসে, আমরা একটু সিকোয়েন্স অনুযায়ী শিখি তাহলে। দেখো প্রথমত আমরা বলতে পারি যে ইউজফুল টু, ইউজফুল এর পরে কি বসে, 2 বসে। আচ্ছা আরো শিখবো, ধরা হচ্ছে ক্লিং টু, ক্লিং টু লেগে থাকা, ক্লিং টু, ঠিক আছে। ক্লিং টুর পরে কি বসতেছে, 2 বসতে পারে। অথবা তুমি আরো দিতে পারো, সেটা হচ্ছে অবস্টাকল টু, অবস্টাকল মানে বাধা যেটা, অবস্টাকল, অবস্টাকল কি বসে, 2 বসে। আরেকটা এটাও বাধা অর্থ বোঝায়, সেটা হচ্ছে ব্যারিয়ার টু, সেটা হচ্ছে কি ব্যারিয়ার, ব্যারিয়ারের পরে কি বসতেছে, 2 বসতেছে। তাহলে ইউজফুল টু, ক্লিং টু, অবস্টাকল টু, ব্যারিয়ার টু, এগুলো এভাবে যদি শিখো, তোমাকে কে আটকাবে আমাকে বলো, কে আটকাবে? মেমোরাইজিং পার্টে তুমি সুপার হিরো হয়ে যাবে। এটাই কথা, এটাই সত্য, ঠিক আছে, এটাই সত্য। তাহলে একটু একটু কষ্ট করে লিখো তাহলে। হিন্ড্রেন্স টু, হিন্ড্রেন্স টু লিখতে হবে, হিন্ড্রেন্স, 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 হিন্ড্রেন্স এর পরে কি বসে, 2 বসে। এই যে স্মার্টলি আমরা শিখে ফেলতেছি, তাই না? ক্লাসের শুরুতে একটা শব্দ লিখছিলাম, সেটা হচ্ছে কনডিউসিভ টু, কনডিউসিভ, কনডিউসিভ টু লিখছিলাম না, কনডিউসিভ টু এই শব্দটা লিখছিলাম। একটু কষ্ট করে সবাই, একটু সবাই লিখো লিখো, কনডিউসিভ টু। হ্যাঁ, আরো কিছু লেখা যায়, সেটা হচ্ছে কনজিনাইল টু, কনজিনাইল, কনজিনাইল টু লেখা যায় অনেকগুলা। কয়টা লিখছি, 1 2 3 4 5 6 7টা লিখে ফেলছি। আর এটা তুমি আরেকটা শিখলে, অল্টারনেটিভ এর পরে 2 বসতেছে। এছাড়াও আরো কি কি শব্দ আছে, ইউজফুল টু, ক্লিং টু, অবস্টাকল টু, ব্যারিয়ার টু, হিন্ড্রেন্স টু, কনডিউসিভ টু, কনজিনাইল টু, ঠিক আছে। এই শব্দগুলো কি বসে বলতো, 2 বসে।
তাহলে আমার শেখার উদ্দেশ্য এইভাবেই, আমি এইভাবে শিখবো। আমি ঠাস করে একটা প্রশ্ন প্রিভিয়াস এর আসছে, পড়ে চলে গেলাম, আমি নিশ্চিত জানি এটা আসবে না, তারপরে পড়ে চলে গেলাম, তাহলে আমার লাভ কি হলো? লাভটা ওই জায়গায় করতে হবে এই শব্দটা আর কি কি শব্দের সাথে যায়, তখন সেটা লাভ হইলো। বা তুমি যদি পড়ে চলে যাও, এটা লাভ হইলো না, কিছু হইলো না, এটা কিছুই হইলো না। হ্যাঁ, অ্যাটেনশন টু, যে আনিশা সূচি লিখছো কিছু, আরো অ্যাটেনশন টু, কাইন্ড টু, হ্যাঁ ভেরি গুড। কাইন্ডের উপরে টু হয়, কাইন্ডের উপরে কি হয়? টু হয়। আবার অ্যাটেনশনের উপরে টু হয়, থ্যাংক ইউ। অ্যাটেনশনের উপরে কি হয়? টু হয়। আরো অনেক শব্দ আছে। ইউজফুল টু, একজন লিখছে, হ্যাঁ ইউজফুল টু, ভেরি গুড। তাহলে এই শব্দগুলা ঠিক আছে, ক্লিয়ার? আমি তাহলে একটু যাই। আবার ফর আছে, ফর দেখি কি হয়? বেনিফিশিয়াল ফর হয়, এই ফর আমার বসতে পারে, ঠিক আছে, মানে উপকারী অর্থে আমার ফর ইউজ করতে পারি আমরা, ঠিক আছে। তারপর অপ তো আমি দেখাইলাম কোথায় বসে, এই তো। আচ্ছা, অ্যাডিক্টেড টু, এই যে আরেকটা আসছে, থ্যাংক ইউ। অ্যাডিক্টেড টু, থ্যাংক ইউ। অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড পরে কি বসে? টু বসে। এটার সাথে আরেকটা রিলেটেড, সেটা হচ্ছে ডিভোটেড টু, থ্যাংক ইউ। ডিভোটেড টু, এই তো অ্যাডিক্টেড টু যেটা হচ্ছে খারাপ কাজে আসক্ত, ডিভোটেড টু মানে হচ্ছে ভালো কাজে আসক্ত। আরো অনেকগুলো আছে, এই তো তোমরা তো পারতেছো। তাহলে এইভাবে শিখলে কি ভালো লাগতেছে না জিনিসটা? তো তোমরা এভাবে শিখবা, দেখবা খাতার মধ্যে সুন্দর করে একদম স্লাইড আকারে একটা একটা করে লিখে রাখবা, খাতাও সুন্দর দেখা যাচ্ছে, পড়তেও ভালো লাগতেছে। এই যে অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, এভাবে পড়বা, কেমন? এই যে অ্যাডমিট টু, তোমরা তো আরো অনেক ভালো পারো, তোমরা তো আরো অনেক মনে আসতেছে, যেগুলা আমি লিখিনি আরো অনেকগুলো আসতেছে, এইভাবেই তো পড়বা। অ্যাডমিট টু বসে, লিড টু বসে, হ্যাঁ সাবাস সাবাস। এইখানের প্রতিযোগিতা হবে তোমাদের, ওকে। আচ্ছা, তাহলে আমি নেক্সট প্রশ্ন যাই, সেটা হচ্ছে নাম্বার 5। এখানে একটা স্ট্র্যাটেজি আছে এই প্রশ্নের মধ্যে, আমি জাস্ট দুইটা শব্দ লিখবো, একটু খেয়াল করো। শব্দটা হচ্ছে লিড, লিড বাই ইলেকট্রিসিটি। এই যে আনসার বলে দিছি, কিছু করার নেই, মুখে চলে আসছে বলে দিলাম, ইলেকট্রিসিটি, ঠিক আছে, ইলেকট্রিসিটি। আর একটা হচ্ছে লিড উইথ ক্যান্ডেল, ঠিক আছে, লিড উইথ ক্যান্ডেল, মনে রাখবা। এখানে নাওএডেজ মেনি ভিলেজেস আর লিড ড্যাশ ইলেকট্রিসিটি, এখানে সম্পূর্ণ সম্পূর্ণ মিনিং করবে, সম্পূর্ণ, ঠিক আছে। লিড, LIT, লিড, লিডের পরে বাই বসতে পারে, LIT লিড, লিডের পরে উইথ বসতে পারে, দুইটার মধ্যে পার্থক্য আছে। লিডের পরে যখন বাই বসবে তখন এটার পরে অবশ্যই ইলেকট্রিসিটি হবে, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে লিডের পরে যখন উইথ বসবে অবশ্যই সেখানে ক্যান্ডেল হবে, দুইটা আলোকিত বুঝাচ্ছে, হ্যাঁ আলোকিতই, ইলেকট্রিসিটি ক্যান্ডেল দুইটা তো আলো দিচ্ছে, ঠিক আছে না? কিন্তু এখানে একটা পার্থক্য হচ্ছে, ইলেকট্রিসিটি যদি হয় তাহলে বাই বসবে, আর যদি ক্যান্ডেল হয় তাহলে উইথ বসবে, দ্যাটস ইট। এখানে অসংখ্যবার পরীক্ষা প্রশ্ন আসছিল, বিশেষ করে এখানে এটা তুমি BCS এ দেখছো, আবার এটা ব্যাংকেও আসছিল। আমি যেহেতু এই ইংলিশের আমার সব বই আছে, সব বই আমি পড়ি, আমি পরীক্ষাও দিব, বিশেষ পরীক্ষাও দিব, সেক্ষেত্রে আমারও দেখা যাচ্ছে সব ঘাটাঘাটি আমি করি, সেখানে আমি দেখছি ব্যাংকের প্রশ্ন দেখছি, BCS এর প্রশ্ন দেখছি, বিভিন্ন জব সেক্টরের প্রশ্ন দেখছি, অ্যাডমিশন প্রশ্ন দেখছি, সো সব জায়গাতেই আমি দেখছি এই প্রশ্নটা পাইছি, ঠিক আছে। লিড বাই ইলেকট্রিসিটি আর লিড উইথ ইলেকট্রিসিটি হবে না, লিড উইথ ক্যান্ডেল হবে, এই যেটা, জাস্ট একটু কষ্ট করে এটা একটু মার্কিং করে রাখো। লিড বাই ইলেকট্রিসিটি, লিড উইথ ক্যান্ডেল, ক্যান্ডেল থাকলে উইথ, ইলেকট্রিসিটি থাকলে বাই হবে, শেষ। হ্যাঁ, তাহলে এখানে সঠিক উত্তর যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বাই হবে, আর উইথ যদি হইতো তাহলে অবশ্যই এখানে ক্যান্ডেল হইতো, ঠিক আছে, ক্যান্ডেল এই শব্দটা, ওকে, শেষ। নেক্সট কোয়েশ্চেন, আমাদের আর বেশি সময় নাই, একদমই খুব শর্টকাট, আর কয়েকটা কোয়েশ্চেন আছে। উই হ্যাভ, এই যে এটা ভুল করবো, দেখি এটার সঠিক উত্তর কার কাছ থেকে পাই। আমি কিছু বলবো না, আমি এখন কিছুই পারি না, ধরে না আমি এখন কিছুই পারি না, মাসুম বাচ্চা, আমি ইংলিশ কিছুই পারি না, আমি এখানে আনসার বলবো না, ঠিক আছে। এখন বলো, এখানে তোমাদের কাছ থেকে আনসার নিব। আনিশা সূচি লিখছে লিড উইথ ক্যান্ডেল, ইয়েস, এন্ড লিড বাই ইলেকট্রিসিটি। একটু বলো দেখি নাম্বার 6। আরেকটু সময় থাকবো, একটু কষ্ট দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, আরেকটু সময় থাকবো তোমাদের সাথে, একটু কষ্ট করে বলো। ক্লাস কি ভালোভাবে বুঝতেছো? আচ্ছা, কি বলছে? ইন্টু হবে, ইন্টু হবে, হ্যাঁ কেন কেন ইন্টু কেন হবে? কেন হবে ইন্টু বলো তানিশা? এখন সবাই বলে সি নাম্বার হবে ইন্টু, মানে কেউ তো বলতেছে না নো প্রিপারেশন। দেখি তো কেউ কি নো প্রিপারেশন বলছো? ইন্টু, আচ্ছা, সাবরিন সুলতানা বলছে কি হবে? সি, সি ইন্টু, সবাই কি সি? অলি সাহা, তার জান্নাতুল ফেরদৌস, রোজা, তানজিনা মির, নিশাত, নিহাত, ইন্টু হবে সামিয়া হক, নুসরাত আক্তার, রিদিকা, তারপর হচ্ছে এগ্রিমেন্ট আছে। আচ্ছা, তাহলে তোমরা এখন অনেক চালাক হয়ে গেছো, এখন অনেক চালাক। এইখানে আমি কিন্তু বলছিলাম এটা প্রিভিয়াস এর কোশ্চেন,
এখানে আছে এগ্রিমেন্ট, তার মানে এই যে এন্টার দ্বারা এখানে অবশ্যই একটা চুক্তি করার অর্থ বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই ইনটু হবে, ঠিক আছে। নয়তো এটা এটা না থাকলে আমি অবশ্যই এখানে নো প্রিপোজিশন লাগাই দিতাম, কারণ ওই বাক্যের অর্থ ওটা হইতোই না, তাই না? আচ্ছা, এগ্রিমেন্ট আছে তো তাই। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা এখন অনেক চালাক হয়ে গেছো। চলো আমরা নাম্বার 7 এ একটু যাই। নাম্বার 7 দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস এর কোশ্চেন আমি বলি, আর ইউ 2024-25 সেশন এবং সিইউ 2024-25 সেশনে এই প্রশ্ন আসছিল। আমি নিজে চোখে দেখেছি এবং প্রশ্ন দেখেছি, যখন পরীক্ষাটা হয়েছে তখন প্রশ্ন যখন দুইটাই আমি দেখছি। আর ইউতে এই প্রশ্ন আসছিল, মানে এই যে এটা থেকে প্রশ্ন বলতে পার্ট উইথ একটা আছে, ঠিক আছে। আমার এখানে দুইটা আছে, পার্ট উইথ আর একটা হচ্ছে পার্ট ফ্রম। এই যে পার্টের সাথে দুইটা প্রিপোজিশন যায়, এই যে পার্ট, এই পার্টের সাথে দুইটা প্রিপোজিশন যায়, একটা হচ্ছে পার্ট উইথ আর হচ্ছে পার্ট ফ্রম, এই দুইটা যায়। এখন মূল কথা হচ্ছে আমার এই যে পার্ট উইথ কোথায় হবে, পার্ট ফ্রম কোথায় হবে। জেনুইনলি আমরা যেটা জানি আর কি, যে উইথটা মূলত হচ্ছে ব্যক্তির সাথে হয়, তাই না? এটা আমরা জানি যে পার্সনকে ভেরিফাই করে, মানে পার্সন, এটা আমরা মনে করি যে উইথ সাথে পার্সনকে ইয়া করে মডিফাই করে বা পার্সনের সাথে যায়, কিন্তু এখানে একটু ভিন্নতা আছে। জাস্ট এই যে শব্দটা, এজন্যই এখান থেকে প্রশ্ন আসছে বা এখান থেকে দেয়। দেখো, হিজ ফ্রেন্ডস, এটা অবশ্যই একটা পার্সনকে বোঝাচ্ছে, তাই না? একটা পার্সন বা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, ঠিক আছে। আমরা তাহলে যে কাজটা করব, পার্ট উইথ এর সাথে বস্তুকে নিব। কাকে নিব বলতো? বস্তু। এটা লিখে রাখো, পার্ট উইথ এটা বস্তুকে বোঝাবে, পার্ট ফ্রম এটা ব্যক্তিকে বোঝাবে। উল্টাটা, মানে আমরা যেটা চিন্তা করি তার উল্টাটা চিন্তা করতে হবে এখন, ঠিক আছে? উল্টা চিন্তা করতে হবে। তার মানে পার্ট উইথ তো ব্যক্তির সাথে বসার কথা, কিন্তু এটা ব্যক্তি হবে না, এটা হবে বস্তু। আর পার্ট ফ্রম হবে ব্যক্তি। তাহলে এখানে হিজ ফ্রেন্ডস আছে, এটা ব্যক্তি না, তাহলে এখানে কোনটা বসবে বলো দেখি? বি নাম্বারটা, সেটা হবে কি? বি নাম্বারটা। এই যে পার্ট উইথ যারা দিছ সেটা ভুল হয়েছে, কারণ সেটা আগের মাথায় আসছে আমাদের, কারণ আমরা আগে থেকে জানি যে উইথ মানে ব্যক্তি বোঝাবে, বাট উইথটা হবে না। এই উইথ যদি হইতো তাহলে সেটা অবশ্যই বস্তুকে নির্দেশ করতে হতো। কাকে বলতো? বস্তু। যেহেতু ফ্রম এখানে ব্যক্তিকে নির্দেশ করবে, কাকে নির্দেশ করবে বলতো? ব্যক্তি, ঠিক আছে। তাহলে হি পার্ট ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স, এটা এই ভিন্নতার জন্য তো পরীক্ষা প্রশ্ন, তো এটা দিত না, ঠিক আছে। একদম সিম্পল একটা না, যে উইথ যদি জানোই তুমি এটা হয়, এটা তো প্রথমে ভুল হয়ে যাবে। এই যে দেখো অপশন প্রথমেই দিছে এটা, তার মানে এটা তুমি প্রথমে এভাবে গোল দাগ দিয়ে আসবা, পরীক্ষার হল থেকে বের হয়ে দেখবা ভুল হয়ে গেছে। ফ্রম হবে, পার্ট ফ্রম। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। বিফোর, যদি নামগুলো চিনে থাকো একটু কেউ বলবা, নাম না চিনে থাকলে বলা দরকার নাই। দেখো পরিচিত আছে কিনা নামগুলা। বিফোর মামুন লেফট বাংলাদেশ, মানে বাংলাদেশ ত্যাগ করার আগে। লাইলা হ্যাড গন টু দা এয়ারপোর্ট টু সি হিম ড্যাশ। এখানে কি বসবে? মূলত আমার এখানে সি এর সাথে সম্পর্ক থাকবে, সি মানে সি এর পরে কোন প্রিপোজিশনটা বসাবে এই অর্থ সাপেক্ষে, এই বাক্যের অর্থ সাপেক্ষে সি এর পরে কি বসবে? সি এর পরে অন বসবে, নাকি হচ্ছে এখানে সি এর পরে আমার এখানে অফ বসবে, নাকি এখানে হচ্ছে সি এর পরে এখানে অফ এটা বসবে, নাকি হচ্ছে সি এখানে আউট বসবে? কোনটা হবে বলো? এখানে চারটা অপশন এখানে, ঠিক আছে। এই কোন সাধারণ মেয়ে নয় রে লাইলা, এরকম একটা কথা বলে না পোলাপানে? হ্যাঁ, এই কোন সাধারণ ছেলে নয় রে, কি বলছে? নয় রে লাইলা, এরকম। আচ্ছা, আমাদের বেস নিয়ে প্রতিদিনই বলার কিছু নাই, আসলে এটা তোমরা খুব ভালো করে জানো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দিতে হয়, তুমি আজকে কালকে পরশু যে কোনো দিন তুমি আসবে আমাদের এখানে, এটা আসতে হবে। তুমি ফ্রি ক্লাস তো করতেছো, ঠিক আছে, ভালো কথা। পেড বেসে তুমি আসতে যাবা, এটা নতুন, এই জন্য আমি কোর্স নিয়ে কিছু বলতেছি না, ক্লাসই করাচ্ছি। তারপরে একটু বললাম যে ছবি নিয়ে যাদের আকাঙ্ক্ষা আছে, ভালোবাসা আছে, তাহলে আমাদের সাথে যুক্ত হইতে পারো, ঠিক আছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ তোমার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আর সামনে আরো প্ল্যান আসতেছে তোমাদের, সেকেন্ড টাইম বেচ যারা আছো, তোমাদের ক্লাস ডিউরেশন প্লাস হচ্ছে সাপ্তাহিক ক্লাসগুলা একটু শিডিউলটা বেড়ে যাবে তোমাদের, একটু অগ্রিম বলে দিলাম। ভাই আপনার নামটা দিতেন কেন? এত জরুরি হয়েছে আমার নাম এখানে দেওয়া? এত সুন্দর সুন্দর নাম থাকতে, হ্যাঁ, এখানে মামুন লাইলা, এখানে আমার নাম দিলে আমার এখানে তো সঙ্গিনী নাই, তাই তো দিয়ে দিতাম, বুঝছো? থাকলে তো দিতাম অবশ্যই। সি অফ, ইয়েস। তাহলে এটা কি? লাইলা হ্যাড গন টু দা এয়ারপোর্ট টু সি হিম, মানে কি? শেষ দেখা, ঠিক আছে, শেষ দেখা। সি অফ,
এটা সঠিক উত্তর হবে সি নাম্বারটা, সি অফ। সি অফ শেষ দেখা, মূলত শেষ দেখাটা বা হচ্ছে বিদায় জানানো, যেটাকে আমরা বলতে পারি বিদায় জানানো। কি বলতো? বিদায় জানানো। হ্যাঁ, বিদায় জানানো। তো এই জিনিসটা আমাদের মূলত যে জায়গায় হতে পারে সেটা হচ্ছে এয়ারপোর্ট। ধরো এয়ারপোর্টে হচ্ছে আমরা বিদায় দিয়ে থাকি বা শেষ সেখানে বিদায় হয়। স্টেশন, তাই না? স্টেশনে হয়, মানে ট্রেন স্টেশনে হয় বা হচ্ছে এয়ারপোর্টে হয়, যেটা হচ্ছে গন্তব্য থেকে অনেকটা দূরে, গন্তব্য থেকে অনেকটা দূরে এরকম। সেক্ষেত্রে আমাদের সি এর সাথে যেটা হবে সেটা হচ্ছে অফ। ঠিক আছে? মিহান হিম বলছে কি ফ্রি ক্লাস দিয়ে লোভ দেখাচ্ছে। কেন, তোমার লোভ হয়েছে অনেক? হ্যাঁ, তোমার এই ক্লাস দেখে অনেক লোভ হয়েছে মনে হয়। তো এটা এটা কি শুধু তোমার হচ্ছে ফ্রি ক্লাসে এই লোভটা দেখায়, পেট বেছে এরকম? ঠিক আছে, যে এখানে যা পাইতেছো ওইখানে শিখছে, এটা আমাদের বেঁচে যারা আছে সবাই ভালো করে জানো। আর আমরা হচ্ছে একদম এইভাবে করেই বলি, ফ্রেন্ডের মতো একদম। ঠিক আছে, তো এখানে আমরা শিখতে আসছি, জানতে আসছি, আমরা শিখাচ্ছি। তো এখানে ধর হচ্ছে কোনো এমনটা নাই যে এখানে এরকম ওইখানে ওরকম, এরকমটা না, বুঝছো? হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। চলো আমরা এখানে যাই, মামুন লাইলা অফ করে দিছি। এখন আমরা যাই নাম্বার 9 কোশ্চেন। নাম্বার কি 9 কোশ্চেন, আসো। এখানে বলা হচ্ছে যেটা হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট। এখানে কারেক্ট ফর্ম কোনটা? তো এই প্রশ্নের মধ্যে আমরা হচ্ছে আরো দুইটা জিনিস শিখবো। ঠিক আছে? হ্যাঁ, মেহতাসিম নাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য, ধন্যবাদ। তোমার নামই মেহতাসিম নাম নাকি? বুঝি নাই জিনিসটা। তোমার নামটাই কি মেহে নাসিম নাম এরকম? আচ্ছা, তোমাকে তাহলে এটাই বলবো এখন, মেহে তাসিম নাম। ঠিক আছে, দেখো এখানে কোশ্চেন নাম্বার 9 আসো। কোশ্চেন নাম্বার 9 এ যে কাজটা করবো সেটা হচ্ছে মেড অফ। একটা হচ্ছে কি ভাই, সেটা হচ্ছে মেড অফ, আর একটা হচ্ছে মেড ফ্রম। মেড অফ আর একটা হচ্ছে কি বলতো, মেড ফ্রম। হ্যাঁ, মেড ফ্রম। আচ্ছা, মেড অফ কোথায় বসে, মেড ফ্রম, এটা সিম্পল একটা কথা একদমই। তারপরে অনেক পরীক্ষা আসে। মেড অফ, মেড অফ যেটা যে জিনিসটা থেকে তৈরি হয়েছে। ধরো হচ্ছে আমি একটা বই তৈরি করছি, ফর এক্সাম্পল এখানে একটা বই, ধরো হচ্ছে এটা একটা বাংলা বই, ধরো এটা একটা বাংলা বই। এই বাংলা বইটা ধরো, ঠিক আছে, এই বাংলা বই, এই বাংলা বইটা, এই যে পেজ গুলা আছে, এই পেজ গুলা কি দিয়ে তৈরি হয়েছে জানো? ধরো হচ্ছে আমি বুঝতে কাঠ দিয়ে তৈরি হয়েছে বা বাঁশ দিয়ে তৈরি হয়েছে, কিন্তু বাঁশটা দেখা যাচ্ছে না, বাঁশটা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি কি বসাবো? আর ধরো হচ্ছে আমি একটা চেয়ার, একটা টেবিল, তো এই টেবিলটা কাঠ দিয়ে তৈরি হয়েছে, কাঠ কিন্তু দেখা যাচ্ছে। ওই জায়গা থেকে আমরা মেড অফ এবং মেড ফ্রমটা ইউজ করবো আর কি। ঠিক আছে, মেড ফ্রম। আচ্ছা, এটা কেন? এখানে পেপার, এখানে সঠিক চারটা অপশনই আছে, এখানে কারেকশন থেকে এই টপিকটা চলে আসছে। পেপার ইজ মেড অফ ওট। দেখো আমি বলছিলাম না তোমাদের যে কারেকশনের পিন পয়েন্ট এরর, এটা যেমন হচ্ছে ভোকাবুলারির মধ্যেও থাকে, ওইখানেও থাকবে এটা। ঠিক আছে, মানে সেন্টেন্সের মধ্যে হয়ে যায় মেড অফ। পেপার ইজ মেড অফ ওট। আচ্ছা, পেপার মানে ধরো হচ্ছে খাতা বা হচ্ছে যে পেপার গুলো আছে, ওট দিয়ে তৈরি হয়েছে, যে এটা কি দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। না দেখা গেলে কি হবে? সঠিক উত্তর কি হবে? মেড অফ। যদি দেখা না যায় তাহলে মেড ফ্রম বসে নাকি? যদি দেখা না যায়, যদি দেখা না যায় সেটা হচ্ছে মেড ফ্রম। ঠিক আছে, মেড ফ্রম, মেড ফ্রম বসে। আর যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে কি, মেড অফ। তাহলে আমি এটা বলতে পারতাম, ধরো আমি এই বাক্যটা যদি এভাবে লিখি, দা চেয়ার, দা চেয়ার, হ্যাঁ, মেড অফ, মেড, মেড অফ, এই যে ওট, মানে কাঠ দিয়ে চেয়ারটা তৈরি এবং সেটা দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে মেড অফ বসবে। তার মানে আমি এটা বলতে পারি মেড অফ মানে দেখা যায়, এটা হচ্ছে দেখা যায়, এটা দেখা যায়। আর মেড ফ্রম মানে দেখা যায় না। মেড ফ্রম মানে দেখা, দেখা কি যায় না, এটা হচ্ছে দেখা যায় না। ঠিক আছে, দেখা যায় না। মেড ফ্রম মানে হচ্ছে দেখা যায় না। তাহলে এই যে পেপার, এই পেপারটা যে ওট দিয়ে তৈরি, দেখা যায়? দেখা যায় না এখানে, এই জন্য মেড ফ্রম। আর হচ্ছে মেড অফ দেখা যাবে। ঠিক আছে, দেখা যাবে, যে আমি বললাম দা চেয়ার মেড অফ ওট, ওট দিয়ে চেয়ারটা তৈরি, সেটা দেখা যাচ্ছে, এই জন্য মেড অফ। দেখা না গেলে মেড ফ্রম, দেখা গেলে মেড অফ, শেষ। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। ঠিক আছে, বি নাম্বারটা হবে, মেড ফ্রম হবে। বোঝা গেল? ভুল করিও না। মেড ফ্রম কেন হয়েছে এটা আমি আবারও বলি, কেন হয়েছে? এই পেপারটা ওট দিয়ে তৈরি হয়েছে কিন্তু সেটা দেখা যাচ্ছে না, এই জন্য মেড ফ্রম।
ঠিক আছে, বি নাম্বারটা। ওকে, লাস্ট কোয়েশ্চেন শেষ আজকে, এটাই শেষ কোয়েশ্চেন, বুঝছো? এটা লাস্ট কোয়েশ্চেন। এটা একটু কষ্ট করে আমরা দিয়ে শেষ করব। সবাই একটু বলো, এবং হচ্ছে লাস্টে একটু কথা বলবো, সেটার জন্য একটু ওয়েট করবা। কোয়েশ্চেন নাম্বার 10, তাজমহল এ ওয়ার্ল্ড ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড। আচ্ছা, অবস্থিত যে জিনিসটা আমরা বলি ইজ, আমরা কিন্তু ধরো হচ্ছে যে নদীর পারে, ধরো হচ্ছে এরকম বাংলা যদি বলি নদীর পারে, হ্যাঁ, বা নদীর কর্নারে, বা এরকম যে অবস্থিত, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বসতে পারি বলতো? অন দা ব্যাংক, অন দা ব্যাংক, অন দা ব্যাংক, এটা ইউজ করি আমরা। অন দা ব্যাংক, অন দা ব্যাংক, অবস্থিত অর্থে পারে, এরকম অর্থে হচ্ছে আমরা অন দা ব্যাংক ইউজ করি, অন দা ব্যাংক, ঠিক আছে? অন দা ব্যাংক। এই ব্যাংক কিন্তু আসলে ওই ব্যাংকের কথা বলতেছে না, যে ওই যে সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, ওগুলা না। অন দা ব্যাংক এটা অর্থটা এইভাবে ফুল মিনিং করে, ঠিক আছে? তাহলে অন দা ব্যাংক কি হবে এখানে? অন। তাহলে এখানে 4টা অপশন আছে এবং প্রত্যেকে 2টা করে আছে। প্রথম আমার তো অন লাগতেছে, কি লাগতেছে? অন। তো এখানে অন নাই, তাহলে এটা আমার নেওয়ার দরকার নেই, এরপরে কি আছে দেখার সময় নাই। এখানে অন নাই, এটা ক্রস, এটা অন নাই, এটা ক্রস। জাস্ট হুবহু প্রিভিয়াস এর কোশ্চেন, আমি কোনো চেঞ্জ করি না, হুবহু এটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। সঠিক উত্তর আমার এ নাম্বারটা আসবে। আর এটা অবশ্যই এখানে অফ বসবে, অফ যমুনা রিভার, অফ যমুনা রিভার। এই তো সঠিক উত্তর হচ্ছে এটা। আচ্ছা, একটু কষ্ট করে বলো তো, ক্লাসটার মধ্যে ক্লাসে সবগুলো ক্লিয়ার ছিল কিনা, বা তোমরা বুঝতে পারছো কিনা, একটু বলো কষ্ট করে, হ্যাঁ? তাহলে আমি তোমাদেরকে এই ক্লাসের মধ্যে 10টা কোয়েশ্চেন দিচ্ছি, বা ঠিক আছে, বাট 10টা কোয়েশ্চেন থেকে আমরা অনেক কিছু আমরা পাইছি, ঠিক আছে না? 10টা কোয়েশ্চেন থেকে আমরা অনেক কিছু শিখছি এবং অনেক কিছু সেখান থেকে বের করছি আমরা। জাস্ট 10টা কোয়েশ্চেন সলভ করাটাই আমাদের মুখ্য বিষয় ছিল না। আমাদের মুখ্য বিষয় ছিল এই কোয়েশ্চেন থেকে আমি কি কি শিখতে পারি আরো, ঠিক আছে? এখানে দেখো, এই যে কতগুলো প্রিপারেশন আছে। অন আছে, অন দিয়ে কি কি হতে পারে শিখে ফেলবা। অফ, অফ দিয়ে কোন কোন শব্দ যায় শিখে ফেলবা। আবার টু, কোন কোন শব্দ যায় শিখে ফেলবা। এর কোথায় কোথায় বসে শিখে ফেলবা। তাহলে এই যে এইভাবে যদি পড়ো, তোমার কে আটকাবে আমাকে বলো? কে আটকাবে তোমাকে? কে? একটু কষ্ট করে বলো যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, বা সবগুলা কি কঠিন লাগছে কিনা জিনিসটা। একটু একটু কষ্ট করে বলো, লাস্টে তোমাদের কাছ থেকে এই কথাটা আমি শুনতেই পারি যে কেমন লাগছে তোমাদের। হ্যাঁ, সামিয়া হক আমাদের সাথে ছিল, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমির হোসেন হৃদয় ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। নাবিলা বিনতে মা, আচ্ছা ক্লিয়ার। সুমায়া শারিন সুরভি, অদ্রিতা ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। একটু নামটা পড়ি লাস্টে। আমি একটু অসুস্থ থাকার কারণে মাঝখানে ক্লাসগুলো গেপ গেছে, অসুস্থ থেকেই মূলত ক্লাসটা আজকে শুরু করছি। আচ্ছা, রাকিব রহমান, বুঝতে পারছি ভাই, তোমরা এইভাবে পড়বা, হ্যাঁ, ভাগে কথা দাও যে তোমরা এইভাবেই পড়বা, ঠিক আছে? তোমরা এইভাবেই পড়বা। আর শাটল কোয়েশ্চেন ব্যাংক নিয়ে তোমাদের হচ্ছে অনেকটা উত্তেজনা বা কাজ করতেছে, এটা আমরাও বুঝতে পারতেছি। তোমাদের এটা সোমবার থেকে, মানে সোমবার, আজকে তো হচ্ছে শনিবার, রবি সোম, মানে কালকে দিন পর থেকে ডেলিভারি শুরু হয়ে যাবে, ঠিক আছে? ডেলিভারি শুরু। ভাইয়া সি ইউনিটে কি গ্রামার আছে? হ্যাঁ, সি ইউনিটে গ্রামার আছে। সি ইউনিটে হচ্ছে যে তোমাদের এখানে কারেকশন, তারপর হচ্ছে কারেকশন তো সবগুলাই, ঠিক আছে, অবশ্যই সেখানে আছে কারেকশন, সবই, সব গ্রামার পয়েন্টে। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাজকিয়া মেহনাস, অভিষেক, তারপর হচ্ছে মীর আশরাফুল ইসলাম, ইস্তেক হোসেন, মাসুমা, এইচ এম জান্নাত, আলহামদুলিল্লাহ, ঝুমা আক্তার, আচ্ছা থ্যাংক ইউ। রামিসানুর রাফসা, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য, এবং চেষ্টা করেছি আমার জায়গা থেকে তোমাদেরকে সর্বোচ্চটা দিয়ে একটু বোঝানোর জন্য, ঠিক আছে? তো এইভাবে ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। আর পেড বেসে ক্লাস একদম রানিং আছে, চলমান আছে। তোমাদের হচ্ছে এখন শিডিউল গুলা সামনে আরো বেশি একটু টাইট হবে, তোমাদের একটু চাপ যাবে, তোমরা সেই চাপটা নিবা যারা পেড বেসে আসো। তোমাদের সামনে কিন্তু একটু চাপ প্রয়োগ করতে হবে, বা চাপ যাবে, ঠিক আছে? সামনের যে শিডিউল গুলো আসবে এখানে একটু চাপ হবে তোমাদের। পরীক্ষা যেহেতু আপকামিং একদমই চলে আসতেছে, তো আমরা চেষ্টা করবো তোমাদেরকে রিভিশনে একটা সুযোগ দিতে। তো কোর্সটা আমরা ধরো হচ্ছে তোমাদের পরীক্ষার অবশ্যই 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 মিনিমাম অনেকদিন আগেই কোর্সটা শেষ করার চেষ্টা করবো, যেন হচ্ছে তোমরা রিভিশন একটা সময় পাও। এবং ওই রিভিশনটা কেন সময় পাও, তুমি কোন কোন সাবজেক্টে এখনো তোমার প্রবলেম আছে, মানে তোমাকে 100% প্রস্তুতি নিয়ে তোমার পরীক্ষার হলে পাঠাও। মানে আমাদের কোর্সের সিস্টেমটা হচ্ছে এটা আর কি। তুমি সেকেন্ড টাইম ফার্স্ট টাইমের কোনো সমস্যা নেই, তোমার প্রস্তুতির 100% করে তারপরে তোমাকে আমি পরীক্ষার হলে পাঠাবো, ঠিক আছে? এর তার আগে এই জন্য আমরা হচ্ছে পরীক্ষার বেশ কিছুদিন আগে কোর্স শেষ করবো, যেন হচ্ছে তুমি ওই নিজেকে একটু যাচাই করতে পারো যে তোমার উইক পয়েন্টটা কোথায় আছে, এবং ওই উইক পয়েন্টটাতে আমরা একটা আরেকবার ঝালাই করে দেবো, এরকম, ঠিক আছে?
তো সবাই ভালো থাকো, তাহলে আজকে এই পর্যন্তই। এক্সাম জানুয়ারিতে হবে কিনা এটা আসলে ওইভাবে বলা যাচ্ছে না, এখনো কোনো ক্লিয়ার কোনো ডিসিশন আসে নাই, তো আমরা ওইভাবে বলতে পারতেছি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে যদি কোনো একটা ফার্স্ট নিউজ যদি সেটা হয়, সেটা আমরা তোমাদেরকে দিব। কারণ হচ্ছে যেখান থেকে নিউজটা আসবে ওনারা আমাদেরকে দিবে, এটা আমাদেরকে দিবে, আমরা যেন তোমাদের কাছে পৌঁছে দিই, ঠিক আছে? এটা তো আমরা কোনো কিছু পাইনি, সো আমরা ওইভাবে তোমাদেরকে বলতে পারতেছি না। আর এমনি একটা বলে দিলাম, ঠিক আছে? তো ওটা আসলে হয় না, যেটা সত্য সেটা বলবো। গ্রুপ পার্ট নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। দোয়া করি আমার জন্য, যে যেন সুস্থ থাকি, তোমাদের সাথে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করতে পারি। দোয়া করি, এটা এতটুকু চাই, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।